হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ কৃষ্ণ রায়। আজকে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ডোমেইন থেকে কমান্ড অফ এভিডেন্স স্কিল সেটের যে কোয়েশ্চেনগুলো হার্ড পার্টের সেগুলো সলভ করব। আমাদের ডিফিকাল্টি লেভেল হচ্ছে হার্ড। এই পার্টে বেসিক্যালি আমাদের কোনো একটা ক্লেইম প্রথমে এস্টাবলিশ করা হয় বা কেউ কোনো একটা ক্লেইম করে প্যাসেজের টেক্সটের মধ্যে, দেন আমাদেরকে বলা হয় যে আইদার ওই ক্লেইমটাকে সাপোর্ট করতে হবে অর ওই ক্লেইমটাকে উইকেন করতে হবে, মানে ওইটার সাথে অ্যাগ্রি করে অথবা ডিসঅ্যাগ্রি করে এরকম স্টেটমেন্ট আমাদেরকে খুঁজতে হবে ফ্রম দ্য অপশনস। সো এইটার টেকনিকটা বলতে গেলে অনেক সময় খুব সহজে এটা আনসার করা যায় জাস্ট কনক্লুশনের লাস্ট লাইনটা পড়ে। আবার মাঝে মাঝে দেখা যায় যে আমাদেরকে পুরো টেক্সটটা পড়তে হচ্ছে বা গ্রাফটা দেখতে হচ্ছে। সো মোস্ট অফ দ্য টাইমসে যেটা হয় যে গ্রাফ থাকলে জাস্ট লাস্ট লাইন মানে টেক্সটের লাস্ট কনক্লুশনের লাইনটা পড়ার পর গ্রাফ থেকে চেক করলে আনসারটা পাওয়া যায়। আর যদি ওখানে টেক্সট থাকে তখন মোস্ট প্রবাবলি মোস্ট অফ দ্য টাইমে পুরো টেক্সটটা একটু পড়ে আসতে হয় ফর আ সেন্স যে আসলে কি হচ্ছে বা কি বলছে টেক্সটটা। বাট স্টিল যেহেতু এটা হার্ড পার্ট, অনেক সময় দেখা যায় যে লাস্টের লাইনটা পড়ে আসলে কনটেক্সটটা বোঝা যাচ্ছে না। সো ইন দ্যাট কেস আমাদেরকে গ্রাফটা অথবা গ্রাফের সাথে যে টেক্সট অথবা ফুল টেক্সট পুরোটুকু পড়তে হতে পারে। সো লেটস স্টার্ট। আমরা সলভ করতে করতে মোটামুটি বুঝতে পারবো। ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের প্রথম যে টেকনিক সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়বো, এখানে কি সাপোর্ট করতে বলছে নাকি উইকেন করতে বলছে বা আন্ডারমাইন করতে বলছে এটা। অ্যান্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমরা কনক্লুশনের পার্টটা দেখব যে পুরো টেক্সটের কনক্লুশন কি সেটা লাস্ট লাইনে দেওয়া থাকে। সো আমরা ওই লাইনটা পড়বো, পড়ে যদি আমাদের মনে হয় ওকে উই আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে আর ট্রাইং টু সে, তখন আমরা অপশনসে জাম্প করব। আদারওয়াইজ আমরা মেইন টেক্সট অথবা মেইন গ্রাফ ওইটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। সো which choice best describes data from the graph that weaken the team's hypothesis? সো আমাদেরকে হাইপোথিসিস যেটা টিম দিয়েছে সেটাকে আন্ডারমাইন করতে হবে, বাট ওইটাকে উইকেন করতে হবে বা ওইটার সাথে অপোজিট কোনো একটা জিনিস খুঁজতে হবে। সো হাইপোথিসিস কি সেটা আমরা দেখব। আমরা প্রথমে লাস্ট লাইনটা চেক করি। দ্য টিম কন্ট্যাক্টেড অফিসিয়ালস ইন থাউজেন্ডস অফ মিউনিসিপ্যালিটিস, অনেকগুলো মিউনিসিপ্যালিটির যে অফিসিয়ালস ছিল তাদের সাথে ওরা যোগাযোগ করেছিল। দ্য টিম ইনকোয়ারিং অ্যাবাউট ইনসেন্টিভস মানে কোনো একটা প্রস্তাব বা কোনো একটা প্রপোজাল অর সামথিং, প্রপোজালের ব্যাপারে তারা ইনকোয়ারি করার জন্য কন্ট্যাক্ট করেছিল। ফর আ ফার্ম, ইনসেন্টিভস ফর আ ফার্ম লুকিং টু এক্সপ্যান্ড, কোনো একটা ফার্ম যেটা এক্সপ্যান্ড করতে চাচ্ছে এরকম এক্সপ্যানশনের কোনো প্রপোজালের জন্য ইনকোয়ারি করেছিল। অ্যান্ড ইন্ডিকেটিং দ্যাট দ্য ফার্ম উড অ্যানাউন্স ইটস এক্সপ্যানশন অন আ ডেট আইদার জাস্ট বিফোর অর জাস্ট আফটার দ্য নেক্সট ইলেকশন। সো ওরা সাথে ইন্ডিকেট করেছিল যে ফার্মটা হয়তো ইলেকশনের জাস্ট আগে অথবা জাস্ট পরে এক্সপ্যানশনটা করবে। তো এইরকম কিছু ফার্মের প্রপোজাল যখন মিউনিসিপ্যালিটি দিয়েছে বা মিউনিসিপ্যালিটিতে ওরা প্রস্তাব রেখেছে, ওই ফার্মগুলোর ব্যাপারে আমাদের টিমরা ইনকোয়ারি করেছে। সো লাস্ট লাইনটা পড়ে আমরা আসলে কিছুই বুঝতে পারছি না, আমরা বলছি মিউনিসিপ্যালিটিতে প্রস্তাব দেওয়া হচ্ছে এটা নিয়ে, কিন্তু এখানে ওরা কি হাইপোথিসিস দিয়েছিল এটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই। আমি একটা স্পয়লার দিই, এই কোয়েশ্চেনটা বেশ টাফ। আমি ফার্স্ট টাইম যখন সলভ করেছি বুঝতে পারিনি, সেকেন্ড টাইম যখন সলভ করি তখনও বুঝতে পারিনি, মানে বারবার আমি একবার সলভ করার পরের দিন সলভ করতে গেলে আবার ভুলে যাই, মানে লজিকটা বেশ ডিফিকাল্ট। একটা ছোট্ট কারণে একটু ডিফিকাল্টিসটা তৈরি হয়, আমি ওটা বলে দিব পরে। আমরা যেহেতু লাস্ট লাইনটা পড়ে বুঝতে পারছি না, আমরা প্রথম থেকে পুরো টেক্সটটা পড়ব। ইন দ্য ইউনাইটেড স্টেটস farms often seek incentives from municipal governments to expand to those municipalities.
তো ফার্ম যেগুলা ওগুলা মিউনিসিপ্যালিটি যে গভর্নমেন্ট থাকে ওদের কাছে লাইক কোনো একটা প্রস্তাব করে যেন তারা ওই মিউনিসিপ্যালিটিতে তাদের এক্সপেনশনটা করতে পারে। A team of political scientists hypothesized, এই যে এইখানে তারা কি হাইপোথিসিস দিল এটা বলছে দ্যাট মিউনিসিপ্যালিটিজ আর মাচ মোর লাইকলি টু রেসপন্ড টু ফার্মস। বলছে মিউনিসিপ্যালিটি অনেক বেশি লাইকলি টু রেসপন্ড, মানে এটা ওদের রেসপন্ড করার সম্ভাবনা অনেক বেশি, অ্যান্ড অফার ইনসেন্টিভস ইফ, এবং তারা রেসপন্ড করবে এবং ইনসেন্টিভ অফার করবে যদি এক্সপেনশনস ক্যান বি অ্যানাউন্সড ইন টাইম টু বেনিফিট লোকাল ইলেক্টেড অফিসিয়ালস দেন ইফ দে ক্যান্ট। যদি এক্সপেনশনগুলা এমন একটা টাইমে অ্যানাউন্স করা হয় যে লোকাল ইলেক্টেড অফিসিয়ালস যারা তাদেরকে বেনিফিট করবে ওই অ্যানাউন্সমেন্টগুলা, তাহলে তারা বেশি লাইক মোর লাইকলি টু রেসপন্ড, ওদের রেসপন্ড করার সম্ভাবনাটা বেড়ে যাবে দেন ইফ দে ক্যান্ট। সো সামারিটা হচ্ছে যদি এমন কোনো সময় অ্যানাউন্সমেন্টটা করা হয় যে ইলেক্টেড অফিসিয়ালসরা বেনিফিটেড হবে, তখন ওরা আরও বেশি আগ্রহী হবে ওই ফার্মের এক্সপেনশনের ইনসেন্টিভের সাথে রেসপন্ড করতে বা ইনসেন্টিভটা দিতে। কিন্তু যখন ওরা বেনিফিটেড হওয়ার কোনো চান্স অতটা নাই, ওরা তখন খুব একটা আগ্রহী হবে না। লাইক এখানে স্বার্থ নিয়ে কোনো একটা কথা বলছে। সো এটা হচ্ছে তাদের হাইপোথিসিস। এখন লাস্ট লাইনে কি বলছে যে ওরা কন্ট্যাক্ট করেছিল অফিসিয়ালসদের সাথে এবং ইনকোয়ারিং অ্যাবাউট, সো ওরা কিভাবে রিসার্চটা করলো সেটা নিয়ে বলছে যে অফিসিয়ালসদের সাথে ইনকোয়ারি করে তাদের সাথে কথা বলে তারা একটা ডেটা নিয়েছে বা এরকম কিছু। সো লাস্ট লাইনে এখানে আসলে কনক্লুশন দেওয়া নাই। আমি বলেছি যে রেয়ার কেসে আমাদের পুরা প্যাসেজটা পড়া লাগতে পারে, এটা সেই রেয়ার কেসের মধ্যে একটা। লাস্ট লাইনে জাস্ট ওদের একটা ডেসক্রিপশন দাও তারা কিভাবে ডেটা কালেক্ট করেছে সেটার। তো উইচ চয়েস বেস ডেসক্রাইবস ডেটা ফ্রম দ্য গ্রাফ, আমাদের গ্রাফ থেকে কোনো একটা ডেটা নেওয়া লাগবে, অ্যান্ড গ্রাফ থাকলে অবভিয়াসলি গ্রাফটা আমাদের কাজে লাগবেই। সো আমরা হচ্ছে গ্রাফটা আগে একটু বোঝার চেষ্টা করি। গ্রাফটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। গ্রাফ বুঝতে জাস্ট সিম্পল একটা যদি মিস্টেক হয় তখন দেখা যায় যে কনফিউজড হয়ে যায় বা অনেক সময় রং অ্যান্সারও লাইক পিক করে অনেকে। সো গ্রাফটা বুঝতে হবে ভালো করে আগে। টাইটেল দাও মিউনিসিপ্যালিটিজ রেসপন্সেস টু ইনকোয়ারিজ অ্যাবাউট পোটেনশিয়াল ইনসেন্টিভস ফর ফার্ম। তো বলছে যে ফার্ম যখন ইনসেন্টিভের জন্য ইনকোয়ারি করে মিউনিসিপ্যালিটির কাছে তারা এক্সপ্যান্ড করতে পারবে কিনা, তখন মিউনিসিপ্যালিটি রেসপন্স কেমন করে, তাদের রেসপন্স কেমন হয়, এটা হচ্ছে এটা নিয়ে গ্রাফটা। সো এই অ্যাক্সিসের দিকে বলছে যে নাম্বার অফ মিউনিসিপ্যালিটিজ, কতগুলো মিউনিসিপ্যালিটি সেটা এই অ্যাক্সিসে দেখানো হচ্ছে, অ্যান্ড এই পাশে বলছে যে নো রেসপন্স রেসপন্ডেড টু ইনকোয়ারি অফার্ড ইনসেন্টিভ। সো আমার মনে হয় এখানে তিনটা পার্টে ভাগ করা হচ্ছে যে যদি কোনো ফার্ম মিউনিসিপ্যালিটির কাছে ইনকোয়ারি করে যে ওকে আমরা কি এক্সপ্যান্ড করতে পারবো, তখন তিনটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি কোনো লাইক রেসপন্সই করলো না, ওরা কোনো উত্তর দিল না। সেকেন্ড হইতে পারে যে ওরা রেসপন্ড করলো, শুধু রেসপন্ড, হয়তো লাইক অ্যাগ্রি করলো বা অ্যাগ্রি করলো না এরকম কিছু। থার্ড হচ্ছে দে অফার্ড ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে আমরা ধরে নিচ্ছি যে ওরা অ্যাগ্রি করছে যে ওকে তুমি এক্সপ্যান্ড করতে পারো চাইলে। সো এরকম তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এই গেল দুইটা অ্যাক্সিস যে কতগুলা মিউনিসিপ্যালিটি রেসপন্স করছে, লাইক নো রেসপন্স করছে কত, এই যে 1200, দেন রেসপন্ডেড টু ইনকোয়ারি কাইন্ড অফ 200, এরকম যে কতগুলা মিউনিসিপ্যালিটি কোন টাইপের রেসপন্স করছে তিনটা ক্যাটাগরির মধ্যে, সেটা গ্রাফটা দিয়ে প্লট করা হচ্ছে। বাট আরেকটা ছোট জিনিস আছে, দ্যাট ইজ একটা গ্রে বক্স একটা ব্ল্যাক বক্স। গ্রেটা বলছে অ্যানাউন্সমেন্ট বিফোর ইলেকশন, ব্ল্যাক আফটার ইলেকশন। তার মানে বোঝাচ্ছে যে এই গ্রে কালারের বক্সগুলা এটা মিন করছে যে ইনসেন্টিভগুলা যদি বিফোর ইলেকশন হয় তখন, অ্যান্ড ব্ল্যাক কালারের বক্সগুলো বলছে যে আফটার ইলেকশনের যদি কোনো ইনসেন্টিভ থাকে সেইটার প্রতি বা ওইটার জন্য মিউনিসিপ্যালিটির রেসপন্স কীরকম হবে সেটা।
তো আমরা গ্রাফটা মোটামুটি বুঝলাম। এখন আমাদের মেইন ক্লেইমটা হচ্ছে যে যদি ইলেকশনে লাইক বেনিফিটেড হয় তাহলে আমরা খুব বেশি আগ্রহী, মিউনিসিপ্যালিটিরা বেশি আগ্রহী। তাহলে বেনিফিট আসলে কখন হয়, এই ছোট্ট জিনিসটা বুঝতে গিয়েই আমার পার্সোনালি অনেক প্রবলেম হয়েছিল। আমি ভাবতাম যে ওকে, এত ইলেকশনের আগে এবং জাস্ট পরে করছে, তাহলে আসলে বেনিফিটটা কখন হচ্ছে। পরে দেখলাম যে জিনিসটা আসলে কমন সেন্স। ইলেকশনের আগে যদি কোনো একটা জিনিস হয় অবভিয়াসলি তখনই তো বেনিফিট হবে। একবার ইলেকশন হয়ে গেলে ইলেক্টেড কোনো একটা মেম্বার, তারপরে কি হচ্ছে সেটা নিয়ে তার কোনো খুব একটা বেনিফিট নেই। লাইক হ্যাঁ আছে অবভিয়াসলি তার পপুলারিটি অর সামথিং, কিন্তু ইলেক্টেড হওয়াতে তো একবার ইলেকশন হওয়ার পর তার কোনো বেনিফিটের জায়গা নাই। সো যা বেনিফিট হওয়ার সেটা অবভিয়াসলি ইলেকশন হওয়ার আগে। তার মানে যদি আমাদের ক্লেমটা হচ্ছে যে ওরা ইলেকশন হওয়ার আগে যদি কোনো ইনসেন্টিভ থাকে ওখানে বেশি আগ্রহী। দ্যাট মিন্স আগে যদি কোনো প্রপোজাল থাকে তাদের রেসপন্সটা অনেক বেশি হবে, লাইক মোর দ্যান যদি পরে কোনো ইনসেন্টিভ আসে যেটা ডেট পরে থাকবে ইলেকশনের ওগুলার প্রতি। দ্যাট মিন্স একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স থাকবে ওদের রেসপন্সের মধ্যে। এটা হচ্ছে লাইক ক্লেইম। এখন বলছে যে উইকেন করতে হবে হাইপোথিসিসটাকে, তার মানে জিনিসটার উল্টা হবে। সো আমরা এখন অপশনগুলো দেখব, দেখে একটা একটা করে ইনপুট দেওয়ার চেষ্টা করব। বাট তার আগে আমরা একটু গেস করে নিতে পারি। এভিডেন্স বেসড কোয়েশ্চেনগুলো কাইন্ড অফ ম্যাথের মতো, লাইক লজিকটা বুঝলে একটু গেস করা যায়। তো আমরা বলছি যে যদি ইলেকশনের আগে হয়, এটা হচ্ছে ইলেকশন, এটা হচ্ছে ইলেকশনের আগে লাইক প্রিভিয়াস, লাইক বিফোর, এটা হচ্ছে আফটার। সো যদি বিফোর হয় তখন রেসপন্সটা বাড়বে, আফটার হইলে রেসপন্সটা কমবে। এটা হচ্ছে হাইপোথিসিস আমাদের। সো যদি এটাকে ক্রস আউট করতে হয় তার মানে আমাদের জিনিসটা কীরকম হবে, দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে দুইটাই ইকুয়াল, আমি আগেও যতটুকু রেসপন্স করলাম পরেও ততটুকু রেসপন্স করছি, এমন না আগে বেশি পরে কম। আরেকটা জিনিস হইতে পারে দ্যাট ইজ আগে কম রেসপন্স আসছে এবং পরে গেলে বেশি রেসপন্স আসছে, যেটা টোটালি উল্টা। সো আমাদের হয়তো এই দুইটার মধ্যে থেকে কোনো একটা অপশন কারেক্ট অ্যান্সার। সো সেই অপশনটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। অপশনে বলছে যে এ লার্জ মেজরিটি অফ দ্য মিউনিসিপ্যালিটিস দ্যাট রিসিভড অ্যান ইনকোয়ারি mentioning plans for an announcement before the next election didn't respond to the inquiry. তো নেক্সট ইলেকশনের আগে কোনো একটা এক্সপ্যানশন হবে এইরকম প্ল্যান যেসব ফার্মের আছে, এরকম ফার্মরা যখন মিউনিসিপ্যালিটিদের কাছে ইনকোয়ারি করেছিল, লার্জ মেজরিটি হচ্ছে কোনো রেসপন্স করে নাই। মানে ইলেকশনের আগের ইনসেন্টিভের প্রপোজাল দিলে তারা কোনো রেসপন্স করেনি। সো প্রথম কথা হচ্ছে এখানে কম্প্যারিজনটা আসেনি, লাইক ওরা আমরা লাইক ইলেকশনের আগে বা পরে এই দুইটা জায়গার মধ্যে কম্প্যারিজন এইটা আসেনি। শুধু ওরা বলছে ইলেকশনের আগে নিয়ে কথা বলছে, আগে ইনসেন্টিভ দিয়েছিল বাট তারা রেসপন্স করেনি কোনো, এটা বলছে। তো আমরা যদি পরে কি হচ্ছে এটা নিয়ে নাই জানি, আমরা কিভাবে কম্পেয়ারটা করব, যেহেতু এটা ইউনিক একটা জিনিস নিয়ে বলছে যে ওয়ানলি বিফোর নেক্সট ইলেকশন, এই জন্য এটাকে ক্রস আউট করতে পারি। ওকে, আমাদের অপশন বি বলছে যে দ্য প্রপোর্শন অফ মিউনিসিপ্যালিটিস দ্যাট রেসপন্ডেড টু দ্য ইনকোয়ারি অর অফার্ড ইনসেন্টিভস ডিডেন্ট। সো এই ফ্রেজটাকে বুঝি যে লাইক রেসপন্স করেছিল অথবা অফার করেছিল ইনসেন্টিভস, এই টাইপের যে প্রপোর্শন বা যে নাম্বার অফ মিউনিসিপ্যালিটিস, ওই নাম্বারটা ডিডেন্ট সাবস্ট্যান্সিয়ালি ডিফার অ্যাক্রস দ্য অ্যানাউন্সমেন্ট টাইমিং কন্ডিশনস। বলছে যে অ্যানাউন্সমেন্টটা কখন হচ্ছে আগে বা পরে এইটার উপর ডিপেন্ড করে খুব একটা ডিফার করছে না। সো আমরা গ্রাফ থেকেও সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে যদি নো রেসপন্স করে, এটা আগে হোক বা পরে হোক কাইন্ড অফ সেমই, নাম্বারটা সেম থাকছে।
অথবা ওরা যদি রেসপন্ড করে শুধু তাহলেও সেম, যদি ইনসেন্টিভ অফার করে তখনও ওটা কাইন্ড অফ সেম, যে আগে লাইক বিফোর ইলেকশন ইনসেন্টিভ হইলেও ওরা যেরকম ইনসেন্টিভ অফার করতো, আফটার ইলেকশন হইলেও সেম জিনিসটা করতো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এই যে জিনিসটা বলেছিলাম এখানে যে সমান থাকবে দুইটা টাইমেই, এটার সাথে ম্যাচ করছে, যে এখানে আসলে সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নাই। এমন না যে আমি আগে কোনো ইনসেন্টিভ পাইলে আমি খুব আগ্রহী বেশি রেসপন্স করছি, ব্যাপারটা এরকম না। আগে হোক পরে হোক রেসপন্স অফারিং সব কিছু কাইন্ড অফ সেম, গ্রাফ থেকে যেটা দেখা যাচ্ছে সেটা। তো অবভিয়াসলি এটা লজিক্যালি একটা কারেক্ট আনসার, কারণ এটা ক্লেইমকে বা হাইপোথিসিসকে উইকেন করে দিচ্ছে। সো ফাইনালি কারণটা কি? কারণটা হচ্ছে যে ডিডেন্ট সাবস্ট্যান্সিয়ালি ডিফার, টাইমিং কন্ডিশনের উপর ওইটা ডিপেন্ড করেনি, আগেও যা হইতো পরেও তাই হচ্ছে। তো এটা আমাদের পোটেনশিয়াল আনসার। অপশন সি বলছে only around half the municipalities that responded to inquiries mentioning plans for an announcement before the next election offered incentives. এটাও জিনিসটা সেম হচ্ছে এ নাম্বারের মতো, কারণ এখানে একটা টাইপ নিয়ে কথা বলা হয়েছে, দ্যাট ইজ অ্যানাউন্সমেন্ট বিফোর নেক্সট ইলেকশন। এগেইন আমরা পরে ইলেকশনের পরে অ্যানাউন্সমেন্ট কী হইলে ওইটার সাথে কোনো কম্প্যারিজন এখানে আনছে না। অলসো রিলেশনটা এখানে যেটা হচ্ছে যে রেসপন্স যারা করেছে তাদের মধ্যে কতটুকু বা কতগুলা মিউনিসিপ্যালিটি অফার লাইক ইনসেন্টিভ অফার করেছে, বা রেসপন্স করার মধ্যে কাদের পজিটিভ একটা লাইক রেসপন্স ছিল সেটা বলছে। তো এটা কিন্তু আমি একটা জায়গায় অফার করলাম, আমার চান্স কত পজিটিভ কিছু ফেরত পাবার, এরকম কোনো একটা রিলেশন, নট লাইক আমার টাইমিংয়ের সাথে কিছু নাই, কারণ টাইমিং জিনিসটা আসেইনি। দ্যাটস ওয়াই সিতে আমাদের লজিককে স্যাটিসফাই করতে পারছে না। অপশন ডি বলছে অফ দ্য মিউনিসিপ্যালিটিস দ্যাট রিসিভড অ্যান ইনকোয়ারি মেনশনিং প্ল্যানস ফর অ্যানাউন্সমেন্ট ডেট আফটার দ্য নেক্সট ইলেকশন। এগেইন এখানে আবার সেম জিনিস, যে শুধুমাত্র নেক্সট ইলেকশন লাইক আফটার দ্য নেক্সট ইলেকশনের পর ওই জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছে, আগে কি হচ্ছে সেটা নিয়ে কিছু বলা নেই। মোর দ্যান 1,200 didn't respond and only around 100 offered incentives. So again কোনো একটা স্পেসিফিক টাইমে প্ল্যানের মধ্যে কারা কতগুলা রেসপন্স করেছিল, ইনসেন্টিভ অফার করেছিল, এগুলা নিয়ে ডেসক্রিপশন দেওয়া। সো কম্প্যারিজনের কোনো জায়গা নাই, নো কম্প্যারিজন টাইপের এরকম জিনিস। সো এখানে এই কোয়েশ্চেনটা খুব টাফ হইলেও এটা দুইটা খুবই ক্রাক্স মুভ থাকে। এক নম্বরটা হচ্ছে এটা বোঝা যে টাইমিং আসলে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন। আর তিনটা অপশনকে এলিমিনেট করার জন্যই আমরা শুধু এই লজিকটা ইউজ করতে পারি, মানে এই লজিকটাই এনাফ যে কম্প্যারিজনটা আসছে না। ওরা তিনটা অপশন যেগুলো ভুল, তারা শুধু একটা টাইম নিয়ে কথা বলছে, আইদার বিফোর অর আফটার। একমাত্র অপশন বিতে দুইটা টাইমের মধ্যে একটা কম্প্যারিজন আসছে, যে দুইটা টাইমে সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না। সো লজিকটা সিম্পল, বাট কোয়েশ্চেন, গ্রাফ, লেখা, অপশনস সবগুলো খুবই কমপ্লিকেটেড। দ্যাটস ওয়াই ওভারঅল কোয়েশ্চেনটা টাফ। এসএটিতে টাফ কোয়েশ্চেন বলতে আসলে যে মানে বোঝাটা টাফ ব্যাপারটা তা না, আমরা লজিকটা খুঁজে পাই না, দ্যাটস ওয়াই। দেখা যায় যে খুব ছোট একটা ওয়ার্ড থাকে, কিওয়ার্ডস থাকে, বা গ্রাফে কোনো একটা ছোট পার্ট থাকে যেটা মেইন লজিকটা ক্যারি করে, ওইটা বুঝতে পারলে রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ভেরি ইজি। এবং সিম্পল লজিক দিয়ে অপশনগুলো এলিমিনেট করা যায়, যেটা কারেক্ট অপশন ওইটাও সিম্পল লজিক দিয়েই লাইক স্যাটিসফাই করে বোঝা যায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়বো। হুইচ চয়েস বেস ডেসক্রাইবস ডেটা ফ্রম দ্য টেবল দ্যাট সাপোর্ট দ্য টিমস কনক্লুশন। আমরা এখানে সাপোর্ট করব টিমস কনক্লুশন, লাস্ট লাইন চেক করতে হবে। দ্য টিম কনক্লুডেড দ্যাট দেয়ার ইজ এভিডেন্স দ্যাট দ্য নিউক্লিওবেসেস ইন দ্য মার্চিসন meteorite
formed in space and are not the result of contamination on earth. এই যে মেটেওরাইট মেবি এটা কোনো একটা লাইক বাইরের জিনিস, আমাদের সোলার সিস্টেমের মধ্যে লাইক আর্থের বাইরের কোনো একটা জিনিস, কোনো একটা লাইক কী বলে এটা পাথরখণ্ড সামথিং, যেগুলো উল্কাপিণ্ড পড়ে এরকম কিছু একটা জিনিস, মোস্ট প্রবলি আই এম নট শিওর। সো বলছে যে ওখানে যে নিউক্লিয় বেসগুলা পাওয়া গেছে সেগুলা আসলে স্পেসে ফর্মড ইন স্পেস, ওগুলা স্পেসের জিনিস, সেটা আর্থের কন্টামিনেশন না বা আর্থের সাথে সেটার কোনো রিলেশন নেই। এটা হচ্ছে তাদের কনক্লুশন। আমরা এটাকে সাপোর্ট করব। সো সাপোর্ট করার জন্য ডেটা লাগবে। আমরা যদি খুব বেশি দরকার না হয় তখন মেইন প্যাসেজটা পড়বো না, আমরা চেষ্টা করব যে শুধু কনক্লুশন বা লাস্ট লাইন অ্যান্ড গ্রাফ থেকে কোয়েশ্চেনটা আনসার করার জন্য। সো আমরা আগে গ্রাফটা দেখি। এখানে বলছে নিউক্লিয় বেস কনসেন্ট্রেশনস ফ্রম ওই যে মেটেওরাইট যেটা সেইটা অ্যান্ড সয়েল স্যাম্পলস ইন পার্টস পার বিলিয়ন। সো সয়েল স্যাম্পল বলতে মোস্ট প্রবলি বোঝাচ্ছে যে আমাদের আর্থের নর্মাল যে সয়েল সেইটা, অ্যান্ড বাকিটুকু হচ্ছে ওই যেটা বাইরে থেকে আসছে মেটেরাইট ওইটার যে নিউক্লিয় বেস কনসেন্ট্রেশন সেটা, এই দুটার কম্প্যারিজন। সো নিউক্লিয় বেসে এখানে অনেকগুলো টাইপ দেওয়া, উইয়ার্ড সব টার্ম, এগুলো দরকার হচ্ছে না। লাস্টের দিকে বলছে যে স্যাম্পল 1-এ কতটুকু ছিল, স্যাম্পল 2-তে কতটুকু ছিল অ্যান্ড হচ্ছে আমাদের সয়েল স্যাম্পলে কতটুকু ছিল। এটা পার্টস পার বিলিয়ন বলতে কোনো একটা আমাদের লাইক মেজারমেন্ট ইউনিট। সো দেখা যাচ্ছে স্যাম্পল 1-এ ফার্স্টের যে নিউক্লিয় বেস সেটা আছে, সেকেন্ড স্যাম্পলেও আছে, এটা আর্থে নাই। সেকেন্ড জন্যও সত্য, আর্থে নাই, বাকি দুইটাতে আছে। বাকি তিনটা এলিমেন্ট বা নিউক্লিয় বেস তিনটা জায়গায় আছে, কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট তিনটা জায়গায়। তো আমাদের এরকম একটা লজিককে সাপোর্ট করা দরকার যে জিনিসটা স্পেসে ফর্ম হয়েছে অ্যান্ড ওটার সাথে আর্থের কোনো রিলেশন নাই। সো প্রথম দুইটা নিউক্লিয় বেস দেখলে কিন্তু এরকম একটা লজিক আসছে যে ওকে, এই জিনিস দুইটা স্যাম্পল 1 স্যাম্পল 2-তে আছে কিন্তু আর্থে নাই, তার মানে আর্থের থেকে ওই জিনিসটা ওর কাছে যায় নাই, রেদার ওইটা হয়তো বাইরে থেকে ওরা অলরেডি নিয়ে আসছিল। ওরা যখন লাইক বাইরে থেকে আসছে, স্পেস থেকে যখন আসছে তখন নিয়ে আসছিল। দ্যাট মিনস স্পেসে ফর্ম হওয়ার একটা পসিবিলিটি থাকে। তার মানে অবভিয়াসলি এইরকম কিছু একটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, ওইটা আমাদের আনসারকে লাইক সাপোর্ট করবে। অপশান এ বলছে ইসোগুয়ানাইন প্রথম যেটা অ্যান্ড পিউরিন সেকেন্ড যেটা ওয়ার ডিটেক্টেড ইন বোথ মেটেওরাইট স্যাম্পলস বাট নট ইন দ্য সয়েল স্যাম্পল, রাইট। এটা স্যাম্পল 1-2-তে এটা ছিল, এটা ডিটেক্ট করা গেছে, কিন্তু সয়েলে ছিল না, নট ইন দ্য সয়েল। দ্যাট মিনস আমরা একটু আগে যে লজিকটা দিলাম সেইটাই অপশনে বলা হচ্ছে। অপশন এ মোটামুটি কারেক্ট। অপশন বি adenine and xanthine were detected in both of the meteorite samples and in the soil sample. এটা সব জায়গায় ডিটেক্ট করা গিয়েছিল, তাহলে এটা দিয়ে তো আমরা লজিক্যালি বলতে পারছি না যে দুইটা জিনিস ডিফারেন্ট বা বাইরে থেকে আসছে। দ্যাটস ওয়াই বিকে আমরা ক্রস আউট করতে পারি। রিজন হচ্ছে যে দুইটা স্যাম্পেলে প্লাস হচ্ছে সয়েল সব জায়গায় ডিটেক্ট করা গিয়েছিল, দ্যাটস ওয়াই। সি বলছে hypoxanthine and purine were detected in both the sample 2 and in the soil sample. ওরা বলছে যে ওই দুইটা নিউক্লিয় বেস স্যাম্পল 2-তে ছিল এবং সয়েলে ছিল। এগেইন এখানে সয়েলের কম্প্যারিজনটা আসছে, সো সয়েলে কিছু একটা আছে, ওইটা আমাদের স্যাম্পেলের মধ্যেও আছে, মেটেওরাইট স্যাম্পলের মধ্যেও আছে। এই দুইটা হইলে জিনিসটাকে প্রুফ করা যায় না, সো এটাও ক্রস আউট করতে পারি। ডি বলছে যে isoguanine and hypoxanthine were detected in the Murchison meteorite sample 1 but not in sample 2. এখানে কিন্তু কম্প্যারিজনটা আসছে স্যাম্পল 1 আর স্যাম্পল 2 এর মধ্যে। স্যাম্পল 1-এ কোনো একটা জিনিস ডিটেক্ট করা গেছে যেটা স্যাম্পল 2-তে ডিটেক্ট করা যায়নি, এরকম কিছু।
সো গ্রাফ আমাদের দেখা লাগছে না বা চার্টও দেখা লাগছে না, কারণ আমরা বুঝছি যে এখানে কম্প্যারিজনটা স্যাম্পল দুইটার মধ্যে, এখানে সয়েলের সাথে কোনো রিলেশন নেই। সো স্যাম্পল দুইটার কম্প্যারিজন দিয়ে আমরা আসলে বলতে পারবো না যে ওইটা আর্থের সাথে তার কোনো রিলেশন আছে কি নেই। দ্যাটস ওয়াই ডিকেও আমরা ক্রস আউট করতে পারি। Question number 3. Which quotation from a scholarly article best support করতে হবে the assertion of the historians mentioned in the text? হিস্টোরিয়ানদের যে অ্যাসারশন ছিল বা তারা যে জিনিসটা গেস করেছিল, ধারণা করেছিল, সেই জিনিসটাকে সাপোর্ট করতে হবে কোনো একটা কোটেশন দিয়ে। সো লাস্ট লাইন পড়ি, সাম হিস্টোরিয়ানস অ্যাসার্ট দ্যাট দ্য enactment of the policy was primarily motivated by perceived financial opportunities. এই ফ্রেজটা দিয়ে বোঝায় কোনো একটা পলিসিকে লাইক চালু করা বা স্টার্ট করা, প্র্যাকটিসে আনা, এমপ্লয় করা। পলিসিটা এমপ্লয় করা হয়েছিল প্রাইমারিলি কারণ এটার পিছনে একটা মোটিভেশন ছিল যে ফিনান্সিয়াল অপরচুনিটিস, ফিনান্সিয়াল কোনো একটা মোটিভেশনের কারণে পলিসিটা এনরোল করা হয়েছিল। এটাকে সাপোর্ট করতে হবে। সো আমরা অপশনগুলো পড়ার আগে টেক্সটটা একটু পড়ে আসি, কারণ গ্রাফ হলে আমরা স্কিপ করার একটা পসিবিলিটি থাকে, বাট টেক্সটের জন্য স্কিপ করাটা একটু রিস্কি। অনেক সময় টেক্সট থাকলেও জাস্ট অপশন পড়েই বোঝা যায়, বাট স্টিল আমি চাচ্ছি টেক্সটটা পড়ে আসতে, সেন্সটা মেক করার জন্য যে আসলে কি বলতে চাচ্ছে। ইন 1531 CE, King Henry VIII of England split with the Catholic Church and declared himself head of the Church of England. ওই কিংটা চার্চের সাথে লাইক স্প্লিট হয়ে গিয়েছিল এবং নিজেকে কোনো একটা চার্চের হেড হিসেবে ডিক্লেয়ার করে। ইন পার্ট বিকজ পোপ যিনি ছিলেন, হি রিফিউজ টু অ্যানাল হিজ ম্যারেজ টু ক্যাথারিন অফ অ্যারাগন। সো এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে কোনো একটা ম্যারেজকে লাইক রং বলে ডিক্লেয়ার করা। তো হয়তো পোপ ম্যারেজ, তার সাথে অন্য কারো ম্যারেজকে রং বলে ডিক্লেয়ার করতে অস্বীকার করেছিলেন বা রিফিউজ করেছিলেন, এই জন্য উনি ক্যাথলিক চার্চের সাথে থেকে স্প্লিট হয়ে গিয়েছিলেন বা দূরে সরে গিয়েছিলেন, ডিভাইড হয়ে গিয়েছিলেন এরকম। বাট এখানে বলছে যে ইন পার্ট, কারণ ওইটা পুরোপুরি রিজন না, এটা একটা ছোট রিজন, একটা পার্ট রিজন। সেকেন্ড লাইন বলছে 2 years later Henry introduced a policy titled the dissolution of the monasteries. উনি একটা নতুন পলিসি ইন্ট্রোডিউস করে যেখানে মনাস্টারিগুলোকে ডিসলিউট করা হবে বা ভেঙে ফেলা হবে, বা কি বলে ওটাকে, মনাস্টারি যেগুলো ছিল ওগুলার কার্যক্রম বন্ধ করা হবে বা এরকম একটা জিনিস। দ্যাট by 1540 had resulted in the closure of all Catholic monasteries in England and the confiscation of their estates. ওই পলিসিটার রেজাল্ট ছিল যে ক্যাথলিক মনাস্টারি যতগুলো ছিল সব মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের এস্টেটস বা যে জায়গা জমি ছিল সেটা কনফিসকেটেড হয়ে গিয়েছিল। কনফিসকেটেড বলতে নিয়ে নেওয়া বা সিজ করা এরকম। সো কিং হয়তো সিজ করে নিয়েছিল ওই পলিসি দিয়ে। তো এই যে পলিসিটা এনরোল হইল, হিস্টোরিয়ানসরা বলছে এটার পেছনে ফিনান্সিয়াল কোনো একটা মোটিভেশন কাজ করেছিল। আমাদেরকে এটা সাপোর্ট করতে হবে। অপশন এ, at the time of the dissolution of the monasteries, about 2% of the adult male population of England were monks. monks বলতে যারা মনাস্টারিতে কাজ করে বা থাকে তাদেরকে বোঝানো হচ্ছে। তো টোটাল মেল পপুলেশনে 2% মঙ্কস ছিল। বাই 1690 দ্য প্রপোর্শন অফ দ্য অ্যাডাল্ট মেল পপুলেশন হু ওয়ার মঙ্কস ওয়াজ লেস দেন 1%। তো মঙ্কসদের যে পার্সেন্টেজটা ছিল সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে কথা বলা হচ্ছে। এটার সাথে ফিনান্সিয়াল কোনো রিলেশন নাই, টাকা পয়সা নিয়ে কোনো রিলেশন নাই, জাস্ট একটা সিম্পল পার্সেন্টেজ দেওয়া। সো ইরিলিভেন্ট বা লজিককে সাফাইজ করতে পারছে না এ নাম্বার ক্রস।
বি এ কন্টেম্পোরারি ডেসক্রিপশন অফ দ্য ডিসলিউশন অফ দ্য মনাস্টারিজ, অন্য কোনো একটা সমসাময়িক ডেসক্রিপশন। মাইকেল শারব্রুকস ফেলে অফ দ্য রিলিজিয়াস হাউসেস, তার কোনো একটা রিটেন ডকুমেন্ট। রিকাউন্টস witness testimony that monks were allowed to keep the contents of their cells and that the monastery timber was purchased by local yeomen. সে বলছে মঙ্করা তাদের সেলের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলা তারা তাদের কাছে রাখতে পারত, were allowed to keep those things, এবং মনাস্টারি যে টিম্বার বা কাঠ আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো লোকাল ইয়োমেন বা আই ডোন্ট নো এটা কোনো একটা লোকাল মানুষ বা ট্রাইব বা লোকালিটিকে বোঝানো হচ্ছে, তারা কিনে ফেলেছিল। তার মানে এখানে কিন্তু একটা ফিনান্সিয়াল ব্যাপার আসছে যে কেনাকাটা অথবা যে জিনিসগুলা ছিল সেগুলা রেখে দেওয়া কারো কাছে, কিন্তু এটার সাথে কিংয়ের কোনো কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট নাই। কারণ জিনিসটা এমন না যে যেসব ভ্যালুয়েবল লাইক প্রপার্টিগুলো ছিল ওগুলো কিং নিজের কাছে রাখছে, ব্যাপারটা এরকম না। রেদার মঙ্কদের জিনিসটা রেখে দিচ্ছে নিজেদের কাছে এবং টিম্বারটা লোকাল কোনো মানুষ কিনে ফেলছে। তো কিং কিন্তু এখানে বেনিফিটেড হচ্ছে না, এটা আমরা লজিক হিসেবে দিতে পারছি না। সি নাম্বার বলছেন 1535 দ্য ইয়ার বিফোর ইনঅ্যাক্টিং দ্য রিজলিউশন অফ দ্য মনাস্টারিজ, যখন পলিসিটি ইনেক্ট করা হয় তার আগে হেনরি commissioned a survey of the value of the church holdings in England. সে একটা সার্ভে করে যে ইংল্যান্ডের চার্চগুলোর ভ্যালু কীরকম হইতে পারে সেইটা নিয়ে, ওই লটা ইনেক্ট করা ঠিক আগে। The work performed by sheriffs, bishops and magistrates began that January and was swiftly completed by the summer. সো কাজটার টাইম পিরিয়ড কেমন ছিল, কখন থেকে শুরু হয়েছে কখন শেষ হয়েছে সেটা নিয়ে একটা ডেসক্রিপশন। তার মানে বলছে এই লটা করার আগে হেনরি একটা ভ্যালু গেস করার চেষ্টা করেছিল। তার মানে হয়তো এরকম কোনো একটা ইন্ডিকেশন দিচ্ছে যে এই লটা ইনঅ্যাক্ট করলে হেনরির কোনো লাভ হতো কি না, বা চার্চগুলোর আসলে ভ্যালু কতটুকু ছিল, ফিনান্সিয়াল ভ্যালু, সেটা সে জানতে চাচ্ছে বা লাইক প্রপারলি গেস করতে চাচ্ছে লটা ইনঅ্যাক্ট করার আগে। এটা কাইন্ড অফ আমাদেরকে একটা সাপোর্টিং জিনিস দিচ্ছে যে হয়তো হেনরির কোনো একটা ফিনান্সিয়াল বেনিফিট ছিল। এটা একটা পোটেনশিয়াল অ্যান্সার। ডি বলছে দ্য অক্টোবর 1536 রিভল্ট নোন অ্যাজ পিলগ্রিমেজ অফ গ্রেস, কোনো একটা রিভল্ট হয়েছিল 36-এ দ্যাট হ্যাড সেভারাল ইকোনমিক মোটিভস। ওই রিভল্টের পেছনে অনেকগুলো ইকোনমিক মোটিভ ছিল। এখানে ইকোনমির জিনিসটা আসছে, ফিনান্সিয়াল জিনিসটা আসছে। রেস্ট অফ দ্য অপশন উই শুড রিড। হাই ফুড প্রাইসেস ডিউ টু আ পুয়ার হারভেস্ট ইন দ্য প্রায়র ইয়ার, খাবারের দাম অনেক বেড়ে গিয়েছিল, হারভেস্ট কম ছিল তাই। দ্য ডিসলিউশন অফ দ্য মনাস্ট্রিজ উইচ ক্লোজড রিলায়েবল সোর্সেস অফ ফুড অ্যান্ড শেল্টার ফর মেনি, মনাস্ট্রিগুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন খাবারের সোর্স এবং শেল্টারটা কমে গিয়েছিল। and rents and taxes throughout northern England that were not merely high but predatory. So ট্যাক্সগুলো অনেক হাই হয়ে গিয়েছিল এটা বলছে। তার মানে এই যে রিজন, তিনটা রিজন দেওয়া, এই তিনটা রিজনের কারণে রিভল্টটা হয়েছিল। প্রথম কথা, এখানে ল নিয়ে কিছু বলেনি, কোনো একটা রিভল্টের কথা বলা হচ্ছে এবং ইকোনমিক যে ব্যাপারগুলো আসছে সেখানে কিন্তু বেনিফিটের কিছু নাই, বেনিফিশিয়াল কিছুই নাই। রেদার এখানে জাস্ট নেগেটিভ জিনিসকে বোঝানো হচ্ছে যে হয়তো সিটিজেনদের অনেক সমস্যা ছিল, ট্যাক্স হাই ছিল, হারভেস্ট ছিল না, খাবার ছিল না, সবগুলো আসলে ফিনান্সিয়াল বেনিফিটের ঠিক উল্টা। দ্যাটস ওয়াই যেহেতু অপোজিট কন্ট্রাডিক্ট করছে এটা অবভিয়াসলি আমরা কেটে দিতে পারি। একটাই অপশন যেটা কারেক্ট, দ্যাট ইজ অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4 গ্রাফ। আমরা আগে কোয়েশ্চেন পড়ব। ইউজেস ডেটা ফ্রম দ্য গ্রাফ টু কমপ্লিট দ্য টেক্সট। আমাদের টেক্সট কমপ্লিট করতে হবে, তার মানে কাইন্ড অফ ইনফারেন্স টাইপের জিনিস।
টেক্সটটা কি বলছে, লাস্ট লাইন, দে কনক্লুডেড দ্যাট REM স্লিপ, কোনো একটা টাইপের স্লিপ, মে নট বি হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড। আচ্ছা, হোমিওস্ট্যাটিক্যালি বলতে কি বোঝাচ্ছে এটা আমরা জানি না, এটার জন্য আমাদেরকে প্যাসেজে যাওয়া লাগতে পারে। ইন ফার সিলস, কোনো একটা টাইপের সিলের মধ্যে। তো ফার সিলগুলোর মধ্যে যে স্লিপের ট্র্যাডিশন বা ট্রেন্ড, এটা হয়তো হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড হয় না, এটা বলছে কনক্লুশন। সাইটিং অ্যাজ এভিডেন্স দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সিলস ইন দ্য স্টাডি, সো এইটাকে সাপোর্ট করার জন্য তারা এভিডেন্স দিচ্ছে, সেই এভিডেন্সটা গ্রাফ থেকে আমাদেরকে আনতে হবে। স্টাডিতে যে সিলগুলোকে ইনক্লুড করা হয়েছিল ওদের ব্যাপারে কোনো একটা ডেসক্রিপশন। তো আমরা প্রথমে টেক্সটটা পড়বো, গ্রাফটা দেখব, তারপর বাকিটা। রিসার্চ সাজেস্ট দ্যাট REM স্লিপ ইন অ্যানিমালস ইজ হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড। আচ্ছা, REM স্লিপ হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড হয়, জিনিসটা কি? অ্যানিমালস কম্পেনসেট ফর পিরিয়ডস অফ REM স্লিপ ডেপ্রিভেশন বাই ইনক্রিজিং সাবসিকুয়েন্ট REM স্লিপ। তো যখন REM স্লিপের ডেপ্রিভেশন থাকে বা যখন ওইটা তারা পায় না, সেটাকে তারা কম্পেনসেট করে, মানে পূরণ করার চেষ্টা করে কোনো একটা ল্যাকিংসকে। কিভাবে? সাবসিকুয়েন্ট REM স্লিপ যেগুলা, অর্থাৎ ওই ডেপ্রিভেশনের পর যে স্লিপ সাইকেলগুলো থাকে ওগুলা অনেক ইনক্রিজ করে তারা, বা লং স্লিপ করে। সামারিটা হচ্ছে এরকম যে আগে হয়তো ঘুমাইতে পারে নাই, দ্যাটস ওয়াই এই পিরিয়ডের পর থেকে তারা অনেক বেশি ঘুমায়। এই জিনিসটাকেই হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড এটা বলছে। ওয়েন অন ল্যান্ড ফার সিলস গেট এনাফ REM স্লিপ, ওরা যখন ডাঙায় থাকে বা ল্যান্ডে থাকে তখন এনাফ স্লিপ পায়। বাট ডিউরিং দ্য উইকস দে আর ইন দ্য ওয়াটার দে গেট অলমোস্ট নান, পানিতে থাকলে তেমন ঘুমানোর সুযোগ পায় না। ইন আ স্টাডি অফ ফার সিলস স্লিপ হ্যাবিটস, রিসার্চার্স রেকর্ডেড দ্য REM স্লিপ as a percentage of baseline. সো তারা REM স্লিপের রেকর্ডিংটা করে, বা কতটুকু টাইম ধরে স্লিপটা হচ্ছে সেটার একটা রেকর্ড নেয়, যেটা বেসলাইনের পার্সেন্টেজ হিসেবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা বোঝার দরকার হইতে পারে। অফ সিলস ওয়ান্স দে হ্যাড রিটার্ন টু ল্যান্ড, তারা ডাঙায় ফিরে আসার পর যে ঘুমানো শুরু করে সেটার রেকর্ডিংসটা রিসার্চাররা কালেক্ট করে। দেন দে কনক্লুডেড দ্যাট, ওকে, এবং এই যে ডেটাগুলো তারা কালেক্ট করেছে এটার উপর বেস করে তারা কনক্লুড করে যে হয়তো হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড না। আমরা এখন গ্রাফটা দেখব। ফার সিলস REM স্লিপ অন ল্যান্ড আফটার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড ইন ওয়াটার, তার মানে যখন পানিতে ছিল ঘুমাইতে পারে নাই, ওই যে ডেপ্রিভেশন, তারপর যখন তারা ল্যান্ডে আসে তখন তাদের ঘুমানোর ট্রেন্ডটা কীরকম হয় সেটার রেকর্ড গ্রাফে দেয়া। এই অ্যাক্সিসে বলছে যে REM স্লিপ অ্যাজ পার্সেন্টেজ অফ বেসলাইন, মিন ডিফারেন্স ফ্রম বেসলাইন ওয়াজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। বেসলাইনের থেকে যে ডিফারেন্সটা, মিন ডিফারেন্স বা অ্যাভারেজ যে ডিফারেন্স, সেটা খুব একটা সিগনিফিক্যান্ট না, এই ইনফরমেশনটা দিচ্ছে। আমরা জানি না এটা কোথাও ইউজ করা লাগবে কিনা, বাট বুঝতে পারলাম। আর পার্সেন্টেজ অফ বেসলাইন বলতে যেটা বোঝাচ্ছে যে বেসলাইন স্লিপের সেম যদি থাকে সেটা হচ্ছে 100%। এই যে 100% বলতে কোনো একটা জিনিসের 100% বলতে বোঝাচ্ছে যে সেম ওইটাই, 10 টাকার 100% 10 টাকাই। সো ওই হিসাবে পার্সেন্টেজটা করা। দ্যাট মিনস যে এখানে যদি 160% দেওয়া, তার মানে 100%-এর থেকে বেশি। ওদের বেসলাইন স্লিপ যেটা, অর্থাৎ ওরা অন অ্যাভারেজ যতটুকু ঘুমায় তার থেকে অনেক বেশি যদি 160% হয় এরকম। অ্যাগেন এই যে ব্ল্যাক যে পার্টটা, এটা দেওয়া হচ্ছে 100%, তার মানে বেসলাইন স্লিপ যতটুকু ততটুকুই। ওরা আগে যতটুকু ঘুমাইতো বা অ্যাভারেজ যতটুকু, ওরা আসলে ইনক্রিজ কিছু করে নাই, সেম জিনিসটাই আছে। তারপর একটা দেখাচ্ছে যে গ্রে কালারের এই বক্সটা 100-এরও নিচে, তার মানে ওদের বেসলাইনের থেকেও অনেক কম ঘুমানোর একটা রেকর্ডিং এখানে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে গ্রাফ যেটা বলতে চাচ্ছে তার সামারি। এই কোয়েশ্চেনটার মধ্যে এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে 100%-এর বেশি বা কম
বা এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? অনেকে হয়তো মনে করতে পারে যে যেহেতু 0-র থেকে বেশি তার মানে হয়তো অলরেডি ইনক্রিজড স্লিপ, কিন্তু ব্যাপারটা তা না। 0 মানে হচ্ছে ঘুমাই নাই, 100% হইলে বেজ লাইন পর্যন্ত পৌঁছাচ্ছি, যেটা নর্মাল। এইটার থেকে যদি বেশি হয়, 100-এর যদি বেশি হয়, দ্যাট মিন্স তখন ইনক্রিজড স্লিপ ডিউরেশন বা ইনক্রিজড স্লিপ পিরিয়ড। সিল বি, সিল এ, সিল সি, 3টা সিলের জন্য 3টা রেকর্ডিং করা। সো আমরা বুঝতে পারলাম গ্রাফটা। এখন অপশনে যাই, আমাদেরকে টেক্সটটা কমপ্লিট করতে হবে এবং এভিডেন্স দিতে হবে যে হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড হয়নি। তো হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমরা যদি বিফোর বলি, আমরা যদি আফটার বলি ওই স্টেটটা, তাহলে আগে ওরা কম ঘুমাইতো, এখন ওরা অনেক বেশি ঘুমায়, এরকম কিছু একটা আসবে। বা এই যে ইনক্রিজিং সাবসিকুয়েন্ট আরইএম স্লিপ, লাইক পরে বেশি ঘুমাবে তারা, এরকম। অপশন এ বলছে ডিডন্ট শো significant less REM sleep during the second day after returning to land than they did during the first day. তো বলছে সেকেন্ড ডেতে ওরা কম ঘুমিয়েছিল, এরকম কোনো ট্রেন্ড শো করেনি। didn't show significantly less REM sleep। তো এখানে লেস REM স্লিপ তো আসছে না, কারণ যেহেতু ওরা ডিপ্রাইভড ছিল, ওরা অবশ্যই বেশি ঘুমাবে। সো হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড হইতে গেলে বেশি ঘুমানোর একটা ট্রেন্ড আমরা দেখতে পাবো, যেটা এখানে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করছে। ওরা বলছে যে ডিডন্ট শো সিগনিফিক্যান্টলি লেস REM স্লিপ ডিউরিং দ্য সেকেন্ড ডে আফটার রিটার্নিং টু ল্যান্ড। অলসো এই জিনিসটা প্যাসেজের সাথেও খুব একটা গ্রাফের সাথেও কিন্তু যাচ্ছে না। ওরা বলছে যে দ্বিতীয় দিন কম ঘুমিয়েছে এরকম কোনো রেকর্ড নাই, কিন্তু গ্রাফে একটা রেকর্ড দেওয়া, এই যে সিল বি এর জন্য গ্রে কালার সিল, ও প্রথম দিন অনেক বেশি ঘুমিয়েছে, যে 160% মতো, সেকেন্ড ডেতে এসে 100%-এরও নিচে, তার মানে বেজ লাইনেরও নিচে চলে গেছে। তার মানে অপশন যে ক্লেম করছে এরকম কোনো রেকর্ডিংস নাই, এটা ভুল। এরকম একটা রেকর্ড আছে, বাট স্টিল এইটা দিয়ে আমরা হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেটেড হতে পারছে না এরকম খুব একটা আমরা বুঝাতে পারছি না। স্টিল জিনিসটা কনফিউজিং, আমি সার্কেল করে রাখি। বাকি অপশনগুলো পড়ে আসি। বি বলছে শোড নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স ফ্রম ওয়ান অ্যানাদার ইন বেজলাইন লেভেলস অফ REM স্লিপ। তাদের বেজলাইন লেভেলের ডিফারেন্স নাই, বা ডিফারেন্স হইলেও আসলে কি, আমরা তো বেজলাইন নিয়ে চিন্তিত না, আমরা চিন্তিত ডেপ্রিভেশনের পর তারা বেশি ঘুমাচ্ছে নাকি কম ঘুমাচ্ছে সেটা নিয়ে। সো বি ক্রস করতে পারি, কারণ বেজ লাইন লেভেলস নিয়ে কথা বলছে। সি বলছে ডিডন্ট কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেট আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন REM স্লিপ আফটার দেয়ার পিরিয়ড অফ ডেপ্রিভেশন। ডেপ্রিভেশনের পর REM স্লিপে তারা সিগনিফিক্যান্ট একটা ইনক্রিজ শো করেনি কনসিস্টেন্টলি, ইম্পর্ট্যান্ট, তারা কনসিস্টেন্টলি ইনক্রিজ শো করেনি, এটা বলতে চাচ্ছে। এটা কি সত্য? এটা প্রথমে বেশি ছিল, তারপরে হঠাৎ করে কমে গেল, এটা একটা সমস্যা। এটা মাঝখানেরটা বেশি ছিল, তারপরে বেশি ছিল, একটু কমেছে। থার্ডটার ক্ষেত্রে কম ছিল আগে, ইভেন এত কম ছিল যে বেজ লাইনের থেকেও কম ছিল, তারপর একটু বেড়েছে, বেজ লাইনটাকে একটু ক্রস করেছে। তার মানে জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা চিন্তা করেছিলাম ব্যাপারটা অবভিয়াসলি খুব বেশি হবে ডেপ্রিভেশনের পর, তার মানে 100%-এর থেকে বেশি থাকবে কনসিস্টেন্টলি বেশ কয়েকদিন। তো যদি এইটা কাইন্ড অফ হোয়াইট কালারের বক্স যেভাবে দেখাচ্ছে যে খুব বেশি ছিল 160%, তারপর 160% থেকে একটু কম, এইভাবে যদি এরকম একটা ট্রেন্ড ফলো করতো তাহলে জিনিসটা সুইটেবল হইতো আমাদের ক্লেইমের জন্য। বাট এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক কম থেকে শুরু হয়েছে, হঠাৎ ব্ল্যাকের জন্য, গ্রের জন্য প্রথমে বেশি ছিল, হঠাৎ করে কমে গেল। সো এরা কিন্তু কনসিস্টেন্টলি ইনক্রিমেন্টটা শো করছে না, কারণ ফ্ল্যাকচুয়েট করছে অনেক। সো ফার্স্ট অফ অল এটা তো গ্রাফের সাথে যাচ্ছে, গ্রাফ যা বলছে অপশন সিতেও সেম জিনিস বলছে, এবং অপশন সি এর ক্লেম দিয়ে কিন্তু আমাদের হোমিওস্ট্যাটিক জিনিসটাকে আমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারি। হোমিওস্ট্যাটিক বলে ইনক্রিজড থাকবে,
কিন্তু এ বলছে যে ওকে না, এখানে ইনক্রিজড কনসিস্টেন্টলি ইনক্রিমেন্টের ব্যাপারটা নেই, তার মানে জিনিসটাকে চ্যালেঞ্জ করতে পারছে পুরোপুরি। দ্যাটস ওয়াই সি নাম্বার মোটামুটি শিওর। ডি নাম্বার showed no significant difference between REM sleep after returning to land and REM sleep while in the water. ওয়াটারে থাকাকালীন তো ওরা স্লিপই মানে ঘুমাইতেই পারে না, এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যদি ঘুমায়ও সেটার কোনো রেকর্ড আমাদের গ্রাফে দেওয়া নাই, তার মানে উই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশান এই কম্প্যারিজনটা টানার জন্য। দ্যাটস ওয়াই ডি নাম্বারটা ক্রস। এ নাম্বারটা ক্রস ছিল এই কারণে যে didn't show significant less REM sleep during the second day after returning to land than they did during the first day. So যদি সিগনিফিক্যান্টলি আমাদের কি বলে যদি শো করতো যে সিগনিফিক্যান্টলি লেস ছিল সেকেন্ড দিনে, তাহলেও আমরা জিনিসটাকে চ্যালেঞ্জ করতে পারতাম, মানে আমাদের গোলটা ফিল আপ হইতো, আমাদের যে হোমিওস্ট্যাটিক্যালি রেগুলেশন ওইটার অপোজিট কিছু একটা পাইতাম যে যদি কমে যাইতো জিনিসটা। কিন্তু এখানে বলছে যে ওরা আসলে যে কমেছে এই জিনিসটা শো করে নাই, তার মানে জিনিসটা কাইন্ড অফ কমে নাই, সেম ছিল। যদি সেম থাকে, ইনক্রিজড থাকে, তার মানে তো এটা সাপোর্ট করছে হোমিওস্ট্যাটিক্যাল যে রেগুলেশন সেটাকে। সো ওভারঅল অপশনে কন্ট্রাডিক্ট করে, দ্যাটস অপশনে ক্রস। নাম্বার 5 কোয়েশ্চেন বলছে হুইচ চয়েস বেস ডেসক্রাইবস ডেটা ইন দ্য গ্রাফ দ্যাট সাপোর্ট conclusion. So conclusion কে সাপোর্ট করতে হবে। Team concluded that if surface temperature approaches the maximum plausible level, temperature যদি maximum হয়, the percentage of sites where thermal pollution could feasibly contribute to meeting home heating needs will increase. তো হোম হিটিং নিডস মানে ঘরবাড়ি গরম রাখার যে চাহিদা, ওই চাহিদাটাকে মিট করতে পারবে বা পূরণ করতে পারবে। কি পূরণ করবে? থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন বলে হয়তো কোনো একটা টার্ম আছে বা কোনো একটা ঘটনা বা ইনসিডেন্ট, কিছু একটা জিনিস আছে যেটা আমাদের ঘরবাড়ির যে হিটের চাহিদা ওইটাকে পূরণ করতে পারবে। পার্সেন্টেজ অফ সাইটস ওয়্যার এই জিনিসটা হবে সেটা ইনক্রিজ করবে। তার মানে এই টোটালি কি বোঝাচ্ছে যে এই জিনিসটা হওয়ার পসিবিলিটিটা বাড়বে, রাইট? পার্সেন্টেজ অফ সাইটস এই জিনিসটা উইল ইনক্রিজ। সামারি হচ্ছে যদি ফাইনাল বা ম্যাক্সিমাম টেম্পারেচার হয়, সারফেস টেম্পারেচার যদি ম্যাক্সিমাম হয়, তখন আমাদের ঘরবাড়ি গরম রাখার যে চাহিদা সেইটা থার্মাল পলিউশন দিয়ে মোটামুটি পূরণ হয়ে যাবে, এরকম একটা ক্লেম করছে বা কনক্লুশন টানা হচ্ছে। আমরা জিনিসটাকে সাপোর্ট করব। তো যেহেতু বুঝতে পারছি না যে জিনিসটা কী হচ্ছে, অপশনগুলোও একটু লেন্দি উইয়ার্ড, আমরা গ্রাফ এবং টেক্সট পুরোটুকু পড়ব। টেক্সট আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ওয়ার্মিং ক্লাইমেট ক্রিয়েট থার্মাল পলিউশন। জিনিসগুলো থার্মাল পলিউশন ক্রিয়েট করে। এক্সেস হিট বেশি হয় ইন দ্য শ্যালো সাবসারফেস সয়েল। তো আমাদের জাস্ট নিচে যে সয়েলটা থাকে ওখানে হিট প্রডিউস হয়। সো কয়েকজন রিসার্চার্স অ্যানালাইজড থাউজেন্ডস অফ সাইটস অন 3 continents under one scenario in which surface temperature remains at the current level and under another in which the surface reaches a maximum plausible temperature. ওরা দুইটা সিনারিওতে রিসার্চটা করেছে, যেখানে সারফেস টেম্পারেচারটা সেম ছিল আর যেখানে টেম্পারেচারটা ম্যাক্সিমাম হয়েছিল এরকম। এই দুইটা সিনারিওতে তারা 1000-এরও বেশি সাইটসকে বা জায়গাকে এক্সামিন করেছিল, এটা বলছে। দেন দে ক্যাটাগরাইজ ইচ সাইট অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ অফ লোকাল হোম হিটিং নিডস that could be met using this excess subsurface heat. তারপর তারা যেটা করলো, তারা লোকাল হোম হিটিং নিডস মানে চাহিদার কত পার্সেন্ট এই যে এক্সেস হিটটা ওইটা দিয়ে পূরণ হবে, এইটা অনুযায়ী তাদেরকে ক্যাটাগরাইজ করলো। জিনিসটা এরকম যে তারা বলছে আমি যদি 100টা সাইট এক্সামিন করি, তাহলে সাইটগুলোর প্রত্যেকটার কত পার্সেন্ট
লাইক নিড মিট হবে এক্সেস হিট দিয়ে। সে হচ্ছে আমার বাড়ির 30%-এর বেশি চাহিদা আমি জাস্ট এক্সেস হিট থেকে পূরণ করতে পারবো। তো এই টাইপের একটা ক্যাটাগরি তারা করার চেষ্টা করছে। গ্রাফ বলছে হোম হিটিং নিডস মেট উইথ সাবসারফেস থার্মাল পলিউশন ফর 2 টেম্পারেচার কন্ডিশনস বাই পার্সেন্টেজ অফ সাইটস। ইয়েস, এখানে পার্সেন্টেজ নিয়ে ওই জিনিসটা বলছে, পার্সেন্টেজ অফ অল সাইটস অ্যানালাইজড। তো যতগুলা সাইট অ্যানালাইজ করা হয়েছে তার কত পার্সেন্ট, তার একটা পার্সেন্টেজ এখানে দিচ্ছে। নিচে বলছে যে লোকাল হিটিং নিডস মিট। ওকে, এই জিনিসটাই আমি একটু আগে বললাম যে কত পার্সেন্ট নিডকে মিট করেছে। 0% মানে কোনো চাহিদাই পূরণ হয় নাই, আপ টু 20%, 25% মানে হচ্ছে 25% মতো নিডটা ফিল আপ হয়েছে। মোর দ্যান 25% বলতে হচ্ছে কাইন্ড অফ 25% থেকেও বেশি চাহিদা আমাদের থার্মাল পলিউশন থেকেই ফিল আপ হয়েছে। তো এই অ্যাক্সিসের মধ্যে যে পার্সেন্টেজ অফ অল সাইটস কথাটা বলা, এটা দিয়ে বোঝায় যে আমি যদি এই পার্টটার কথা চিন্তা করি, এই বারটার কথা চিন্তা করি, অলসো গ্রে বক্সটা বোঝাচ্ছে যে কারেন্ট সারফেস টেম্পারেচার, ব্ল্যাক বক্স বোঝাচ্ছে ম্যাক্সিমাম প্লজিবল সারফেস টেম্পারেচার। সো গ্রে বক্স প্রথমটা বলতে বোঝায় যে যদি কারেন্ট সারফেস টেম্পারেচার থাকে, টেম্পারেচার কারেন্ট সারফেস যেমন ছিল তেমনই, তাহলে 0% নিড মিট হবে বা কোনো চাহিদায় পূরণ করতে পারবে না, এইরকম সাইটের পার্সেন্টেজ হচ্ছে 80%। তার মানে আমি যদি 100টা সাইট এক্সামিন করি তার মধ্যে 80টা সাইট এমন থাকবে যেটা কারেন্ট সারফেস টেম্পারেচারে কোনো চাহিদাই পূরণ করতে পারবে না ফ্রম এক্সেস হিট। এই জিনিসটা, এটাই হচ্ছে গ্রাফের মেইন জিনিস। এতটুকু বুঝতে পারলে বাকি কোয়েশ্চেনটা ইজি। So let's go to the options. Option A, under both temperature conditions less than 10% of sites were in the up to 25% group. বলছে যে দুইটা টেম্পারেচার কন্ডিশনের জন্যই আপ টু 25% গ্রুপের যে পার্টটা এটা 10%-এর থেকেও কম। ওকে, বাট অ্যাট দ্য ম্যাক্সিমাম প্লজিবল সারফেস টেম্পারেচার অলমোস্ট 80% অফ সাইটস could have all their local heating needs met by thermal pollution. একটা ইন্ডিকেশন এখানে হচ্ছে all their local heating needs met. all একটা এক্সট্রিম ওয়ার্ড, এইটা প্রথম রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ওরা বলছে 80% তারা তাদের পুরো যে চাহিদা সেটা মিট করতে পারে এক্সেস হিট দিয়ে। 25 যখন ম্যাক্সিমাম টেম্পারেচারে থাকে তখন মোর দ্যান 25%। সো আমরা কিন্তু 100% নিড মিট হচ্ছে এরকম কোনো ডেটা কোথাও পাই নাই। আমরা শুধু পেয়েছি যে মোর দ্যান 25% থেকেও বেশি মিট হচ্ছে এই পর্যন্ত পেয়েছি। বাট এরা যে 80% মিট করছে, 90% মিট করছে, নাকি 100% বা পুরো চাহিদাই পূরণ করতে পারছে এরকম কোনো ডেটা গ্রাফে দেওয়া নাই। দ্যাটস ওয়াই এখানে ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন অপশন এ কে ক্রস করতে পারি। অপশন বি বলছে অ্যাট কারেন্ট সারফেস টেম্পারেচার মোর দ্যান 80% অফ দ্য সাইটস হ্যাভ নো নিড ফর সাপ্লিমেন্টাল লোকাল হোম হিটিং ফ্রম সাবসারফেস থার্মাল পলিউশন। এরা বলছে যে এই যে থার্মাল পলিউশন থেকে যে সাপ্লিমেন্ট হিটটা পাওয়া যায় এটার কোনো দরকার নাই, নো নিড ফর দোজ সাপ্লিমেন্টাল হিট। কাদের দরকার নাই? 80%-এর থেকেও বেশি সাইটের বা কারেন্ট সারফেস টেম্পারেচারে 80% যে লাইক সাইটগুলা তাদের থার্মাল হিটের বা এই থার্মাল পলিউশনের কোনো দরকারই নাই। বাট অ্যাট দ্য ম্যাক্সিমাম প্লজিবল সারফেস টেম্পারেচার মোর দ্যান 70% অফ সাইটস এক্সিবিট সিগনিফিক্যান্টলি গ্রেটার হোম হিটিং নিডস। তো বলছে যে ম্যাক্সিমাম সারফেস টেম্পারেচার যখন হয় তখন 70%-এর থেকেও বেশি সাইট ওরা এক্সিবিট করে, ওরা শো করে যে তাদের হোম হিটিং নিডস অনেক বেশি লাগবে। তো সেকেন্ড পার্টটা কনফিউজিং মনে হইলেও আমরা ফার্স্ট পার্ট দেখেই অপশনটাকে লাইক বাদ দিতে পারি।
কারণ আমাদের দরকার যে থার্মাল পলিউশন, মানে আমাদের টেম্পারেচার যদি ম্যাক্সিমাম যায়, টেম্পারেচার অনেক বেশি হয় যদি, তখন থার্মাল পলিউশন দিয়ে আমরা চাহিদা পূরণ করতে পারি, এরকম বলছে। কিন্তু এখানে কারেন্ট টেম্পারেচার যে 80% মানুষের, লাইক 80% সাইটের কোনো দরকারই নাই সাপ্লিমেন্টাল হিট যেটা সারফেস থেকে আসছে থার্মাল পলিউশনের কারণে, এটা বলছে। এটা কাইন্ড অফ একটা উইয়ার্ড জিনিস যেটা ডিরেক্টলি আমাদের লজিকটাকে সাপোর্ট করতে পারে না। দ্যাটস ওয়াই এটা মোস্ট প্রবাবলি রং। স্টিল আমি দেখি বাকি অপশনগুলো পড়ে দেখি। At current surface temperatures, more than 80% of sites can meet at most 25% of local home heating needs with subsurface thermal pollution. তো থার্মাল পলিউশন দিয়ে যদি টেম্পারেচারটা এখন যেরকম ওরকমই থাকে, তাহলে 80%টা সর্বোচ্চ 25% পর্যন্ত মিট করতে পারে 80%। তারপর বলছে but at the maximum plausible surface temperature, more than 80% of sites can meet greater than 25% of local home heating needs. So second portionটা যখন maximum plausible temperature থাকে, more than 80% of the sites can meet more than 80%, যদিও এখানে বলে নাই, can meet greater than 25% of local home heating needs. So highest temperature জন্য এটা 80% কে ক্রস করে নাই, প্রথম পার্ট যেটা এটা 80% নিচে, সো মোর দ্যান না, এটা একটা ভুল। more than 80% of sites can meet greater than 25% of local home heating needs, এটা একটা মিস্টেক। সেকেন্ড জিনিসটা প্রথম ফ্রেজে দেখি, কারেন্ট টেম্পারেচারে more than 80% of the sites can meet at most 25% of local home heating। আচ্ছা, আপ টু 25% গেলে জিনিসটা আসলে দেখো 10%-এর থেকেও অনেক কম। সো আপ টু 80% বলা এইটাও একটা রং ইনফরমেশন। লাইক আপ টু না, ওরা বলছে মোর দ্যান 80%। মোর দ্যান 80% একটা জায়গায় দেওয়া, সেটা হচ্ছে 0%, কোনো নিডই মিট করে না। সো ওখানে আপ টু 25% দেওয়া বা অ্যাটমোস্ট 25% দেওয়া অবভিয়াসলি রং। দ্যাটস ওয়াই সি কে ক্রস আউট করতে পারি। 2 নম্বর বলছে at current surface temperatures, more than 80% of the sites cannot use subsurface thermal pollution to meet any portion of local home heating needs. কারেন্ট টেম্পারেচারে 80%-এর থেকেও বেশি সাইট ওরা কোনো নিডই মিট করতে পারে না। 0% 80%-এর থেকে বেশি, রাইট, 80%-এর থেকে বেশি হোমে যে লাইক 0% নিড মিট হয়, এটা একটা ট্রু জিনিস। মোর দ্যান 80% লাইক কি বলে cannot use subsurface thermal pollution to meet any portion of local home heating needs, right? But at maximum plausible surface temperature, যখন ম্যাক্সিমাম হয়, that percentage drops below 20%, তার মানে 0%, অর্থাৎ কোনো নিডই মিট হচ্ছে না, এরকম যে পার্সেন্টেজটা ছিল এইটা 20%-এর থেকেও নিচে চলে আসে। মানে 20%-এর থেকেও কম সাইটসে এরকম রেয়ার সিনারিও দেখা যায় যে ওরা কোনো চাহিদাই পূরণ করতে পারছে না এরকম। সেখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ 25%-এর নিচে আসে অ্যাট সারফেস টেম্পারেচার, রাইট, ওইটা এটা নিচে চলে আসতেছে। তার মানে হচ্ছে এরা যেটা বলছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার যদি হয়, এই যে but at maximum plausible surface temperature that percentage drops below 20%. সো 0%-এর যে জিনিসটা এটা 20%-এর নিচে চলে আসে এই পার্টে গিয়ে, যে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মানে হাই টেম্পারেচারে 20%-এর এইটুক তো কোনো নিডই মিট করতে পারছেন, তার মানে বাকি যারা আছে তারা কিছু না কিছু নিড মিট করতে পারছে। তো সামারি যেটা দাঁড়ায় অপশন ডি এর, যে যখন কারেন্ট সারফেস টেম্পারেচার তখন ম্যাক্সিমাম মানুষ কোনো নিড মিট হচ্ছে না, বাট টেম্পারেচার যদি বাড়ে ম্যাক্সিমাম হয় তখন অনেক মানুষই নিড মিট করতে পারছে। অ্যান্ড আমাদের কনক্লুশনটা ছিল এরকম যে সারফেস যখন ম্যাক্সিমাম প্লজিবল লেভেল ওই টেম্পারেচারে চলে যায় যারা কুড ফিজিবলি কন্ট্রিবিউট টু মিটিং হোম, রাইট। সো হোম হিটিং নিডস যেটা মিট করার একটা পসিবল সলিউশন থাকে থার্মাল পলিউশন দিয়ে, জিনিসটার সাথে যাচ্ছে
যে থার্মাল পলিউশন দিয়ে টেম্পারেচার যদি হাইয়েস্ট হয় আমরা তখন হোম হিটিং নিড মিট করতে পারবো। তো অপশনটি মোস্টলি কারেক্ট, লাইক পুরোপুরি কারেক্ট। বিতে বলছে, বিতে আমাদের সমস্যা ছিল যেটা এই যে সাপ্লিমেন্টাল লোকাল হোম হিটিং ফ্রম সাবসারফেস থার্মাল পলিউশন, এই পোর্শনটুকু খুবই ভেগ উইয়ার্ড, দ্যাটস ওয়াই এই পোর্শনটুকুর জন্য আমরা বিকে ক্রস করতে পারি। একটা অপশন থাকে যেটা পুরোপুরি রাইট, দ্যাট ইজ অপশন ডি। Number 6, which finding if true would most directly support the claim in the underlined sentence? Support করতে বলছে claim কি, but even this approximation of grid cell activity has less to do with similarity between the neural networks and biological brains than it does with the rules programmed into the networks. কিছুই বুঝতে পারি নাই আমরা, টেক্সটটা পড়া লাগবে। Neural networks are computer models intended to reflect the organization of human brains and are often used in studies of brain function. So human brain এর organization কেমন সেটা বোঝানোর জন্য নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয় এবং ব্রেইন ফাংশন বোঝার জন্য ইউজ করা হয়। According to an analysis of 11,000 such networks, researchers advise caution when drawing conclusions about brains from observations of neural networks. তারা বলেছে যে সাবধান থাকতে হবে নিউরাল নেটওয়ার্কের অবজারভেশনের উপর বেস করে হিউম্যান ব্রেইন নিয়ে আমরা কোনো যখন কনক্লুশন ড্র করতে যাব, তা এই ড্র করতে গেলে আমাদেরকে অবশ্যই কশাস হইতে হবে, মানে কোনো ঝামেলা আছে এর ভিতর, হয়তো অবজারভেশন থেকে আমরা ডিরেক্ট কনক্লুশনে যাইতে পারবো না। They found that when attempting to mimic grid cells, brain cells used in navigation, যখন এই অ্যাটেম্পটটা হয়, কে অ্যাটেম্প্ট করে? ওয়েল 90% অফ নেটওয়ার্কস কুড অ্যাকমপ্লিশ, রাইট। সো যখন নিউরাল নেটওয়ার্কটা গ্রিড সেল বা ব্রেইনের কোনো একটা সেলকে, ব্রেইনের স্পেশাল সেলকে মিমিক করতে চায় বা তাকে যখন ইমিটেট করতে চায়, তার মতো করে যখন কাজ করতে যায়, তখন কি হচ্ছে এটা বলছে, while 90% of the networks would accomplish navigation related tasks, while about 10% of those exhibited any behaviors similar to those of grid cells. বলছে যে যদিও 90% নেটওয়ার্ক নেভিগেশন রিলেটেড যে টাস্কগুলো ছিল ওগুলাকে অ্যাকমপ্লিশ করে, মানে টাস্ক কমপ্লিট করছে, only about 10% of those, শুধু 10% কোনো সিমিলার বিহেভিয়ার শো করে, সিমিলার বিহেভিয়ার গ্রিড সেলের মতো। বলছে ওরা টাস্কটা কমপ্লিট করতে পারছে কিন্তু বিহেভিয়ারটা হয়তো সেম না, মানে খুব কম সংখ্যক নিউরাল নেটওয়ার্ক সেম বিহেভিয়ার করে, কিন্তু টাস্ক মোটামুটি কম বেশি সবাই সলভ করতে পারে। সো দেন আমাদের ইসে আসি, লাস্ট লাইন আসি, বাট ইভেন দিস অ্যাপ্রক্সিমেশন, মানে এই যে আমরা যে এস্টিমেশনটা করলাম যে জিনিসটা of grid cell activity has less to do with similarity between the neural networks and biological brains. তো বলছে যে এই যে পার্সেন্টেজটা আমরা পেলাম, এটা দিয়ে আমরা কিন্তু সিমিলারিটিটা খুব বেশি দেখতে পাই না, কারণ দেখা যাচ্ছে যে সেম বিহেভিয়ার খুব কম নেটওয়ার্ক শো করে, দ্যাটস ওয়াই সিমিলারিটিটা খুব কমভাবে এটার সাথে কানেক্টেড। দেন বলছে দেন ইট ডাজ উইথ দ্য রুলস প্রোগ্রামড ইনটু দ্য নেটওয়ার্কস। সো যে রুলগুলো প্রোগ্রাম করা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে, সেইটাকে সেটার সাথে আরও বেশি কানেক্টেড, এইরকম বোঝাচ্ছে জিনিসটা, রুলস প্রোগ্রাম ইনটু দ্য নেটওয়ার্কস এটা। সো আমরা এখন অপশনে যাই, যে অপশনে বলছে দ্য রুলস দ্যাট অ্যালাউ ফর নেটওয়ার্কস টু এক্সিবিট বিহেভিয়ার্স লাইক দোজ অফ গ্রিড সেলস হ্যাভ নো ইকুইভ্যালেন্ট ইন দ্য ফাংশন অফ বায়োলজিক্যাল ব্রেইনস। হ্যাঁ, বলছে যে রুলগুলা সেম টাইপের বিহেভিয়ার শো করায় বা শো করতে সাহায্য করে, ওগুলা কোনো ইকুইভ্যালেন্ট ফাংশন নাই ব্রেইনে। এটা কাইন্ড অফ হইতে পারে যে এদের এই যে রুলগুলা হয়তো শো করাচ্ছে সেম বিহেভিয়ার, বাট এটার সাথে ফাংশনালি ব্রেইনের বায়োলজিক্যাল
ব্রেইনের সাথে কোনো রিলেশন নাই, মানে তাদের বিহেভিয়ারটা হয়তো লাইক মানে কাইন্ড অফ মানে ফাংশনটা সেম না। সো এখানে বলছে যে সিমিলারিটি বিটুইন নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড বায়োলজিক্যাল ব্রেইন, এই পার্টটা খুবই কম, মানে এটা ব্যাখ্যা করা যায় না, এক্সপ্লেইন করা যায় না, তার মানে তাদের ফাংশনটা হয়তো সেম না। এখানেও কাইন্ড অফ অপশন এতে সেম টাইপের জিনিস বলছে, বাট আই এম নট লাইক 100% শিওর। বি নাম্বার দেখতে হবে। দ্য নেটওয়ার্কস দ্যাট ডু নট এক্সিবিট বিহেভিয়ার্স লাইক দোজ অফ গ্রিড সেলস ওয়ার nonetheless programmed with rules that had proven useful in earlier neural network studies. আর্লিয়ার স্টাডি কি নিয়ে হয়েছিল সেটা নিয়ে কোনো মেনশন প্যাসেজে নাই, এক্সট্রা ইনফরমেশন, বাকি লজিকটুকু না দেখলেও হচ্ছে। আমরা অনেক সময় এসএটিতে লজিক্যালি ভুল প্রুফ করে এলিমিনেট করতে, ব্যাপারটা এরকম না। যদি দেখি যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যেটা কানেকশন নাই টেক্সটের সাথে, তখন ওটাকে এলিমিনেট করে দেওয়া যায়। সি বলছে দ্য নিউরাল নেটওয়ার্কস ক্যান often accomplish tasks that biological brains do, but they are typically programmed with rules to model multiple types of brain cells simultaneously. যে রুলগুলা ওরা যে অনেকগুলা সেলকে একই সাথে মডেল করতে পারবে এইরকম কোনো রুল নিয়ে কিছু বলেনি। রুলগুলা কতগুলা সেলকে ডেসক্রাইব করতে পারে, মডেল করতে পারে, এটা কোনো ইনফরমেশন দেওয়া নাই। এক্সট্রা ইনফরমেশন সি ক্রস। ডি বলছে once a neural network is programmed, it is trained on certain tasks to see if it can independently arrive at processes that are similar to those performed by biological brains. নিউরাল নেটওয়ার্ক প্রোগ্রাম করার পর তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এটা দেখার জন্য যে তারা কি আসলে নিজেরাই ব্রেইনের মতো সিমিলার প্রসেসে কোনো একটা জায়গায় পৌঁছাতে পারে কিনা। এখানে ট্রেনিং নিয়ে বলা হচ্ছে, ট্রেনিংয়ের রেজাল্ট নিয়ে কিছু বলে নাই। যেহেতু রেজাল্ট নিয়ে বলে নাই, আমরা আসলে কীভাবে এই যে সিমিলারিটির যে পার্টটা, এটা যে সিমিলার না, লেস টু ডু উইথ সিমিলারিটি, সিমিলার যে কম, এই পার্টটা আমরা আসলে কীভাবে ডেসক্রাইব করবো বা সাপোর্ট করবো, উই ডোন্ট হ্যাভ ইনাফ ইনফরমেশন। সো ডি নাম্বারের জন্য ক্রস করতে পারি। এ নাম্বার মোটামুটি দিচ্ছে সঠিক উত্তর, যে দ্য রুলস দ্যাট অ্যালাউ ফর নেটওয়ার্কস টু এক্সিবিট বিহেভিয়ার্স লাইক দোজ অফ গ্রিড সেলস। খুব কম সেম বিহেভিয়ার শো করে, দ্যাটস ফাইন, বাট যতটুকু বিহেভিয়ার শো করছে স্টিল তাদেরও ফাংশন বায়োলজিক্যাল ব্রেইনের মতো না। এটাই বলছে যে অ্যাপ্রক্সিমেশন, এটা সিমিলারিটি যতটুকু দিচ্ছে তার এটার সাথে খুব একটা বেশি কানেক্টেড না, রেদার দ্যান যে রুলগুলো প্রোগ্রাম করা হচ্ছে সেইটা। দ্যাট মিনস অপশন এ কে আমরা কারেক্ট বলতে পারি। অ্যান্ড অপশন বি সি ডি, অপশন এ নিয়ে যদি কেউ কনফিউজড থাকে যে বোঝা যাচ্ছে না যে জিনিসটা আসলে লাইক ট্রুলি হবে কি না, বলে কনফিউজড একটু, বি সি ডি পুরাপুরি লাইক শিওরলি এলিমিনেট করা যায়। অ্যান্ড একে আমরা এলিমিনেটও করতে পারছি না এবং মনে হচ্ছে কারেক্ট। সো দ্যাটস ওয়াই যেহেতু বাকি তিনটা এলিমিনেটেড পুরাপুরি, এ কারেক্ট হইতেই হবে। নাম্বার 7, উইচ ফাইন্ডিং অ্যাবাউট, দুইজনের নাম দেওয়া, উইয়ার্ড নেম, if true would most directly support Zheng's claim. সো বেসিক্যালি কোনো একটা ক্লেমকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। Musicologist Su Zheng claims that the concept of world music homogeneizes highly distinct traditions. উনি ক্লেম করে যে দ্য কনসেপ্ট অফ ওয়ার্ল্ড মিউজিক, এই যে কনসেপ্টটা, দ্যাট হোমোজেনাইজেস বলতে বোঝাচ্ছে যে একই সাথে কম্বাইন্ড করে ফেলে বা সব ডিফারেন্ট জিনিসকে একটা ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করে। হাইলি ডিস্টিংক্ট ট্র্যাডিশনস বাই রিডিউসিং দেম অল টু আ সিঙ্গেল ক্যাটাগরি, রাইট। সো ডিফারেন্ট অনেক জিনিসকে সেম ক্যাটাগরির মধ্যে নিয়ে আসে, এটা উনি ক্লেম করছে। সো এটাকে সাপোর্ট করবে কোন টাইপের ইনফরমেশন? আমরা প্যাসেজটা না পড়ে দেখি, অপশনগুলো যেহেতু ছোট ছোট লাগছে, আমরা অপশনগুলো চেক করে দেখি যে পারি কিনা এর মধ্যে থেকে আনসার করতে। এ বলছে যে দুইটা, আই ডোন্ট নো এটার প্রনাউন্সিয়েশন কি, এম বা কাঙ্গা অর সামথিং, অ্যান্ড কোয়ান হো, মেবি দুইটা ডিফারেন্ট নেম অফ মিউজিক, এরকম কিছু। এই দুইটা জিনিস ডেভেলপড ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার
and have little in common musically. এরা ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ হয়েছিল এবং মিউজিক্যালি খুব লাইক কমন খুবই কম. Bakanga is significantly more popular in the English speaking world than Kwanho is. এইখানে পপুলারিটি আসছে অপশন বিতে. পপুলারিটি নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে যে ট্র্যাডিশনের যে ডিফারেন্স সেটা সো মোস্ট প্রবলি এটা রং. অ্যান্ড আমরা অলসো অপশন পড়ে আসলে বুঝতে পারছি না যে কি হচ্ছে. আমার মনে হয় যে আমরা নেক্সট ফার্দার অপশনে প্রসিড না করে আমরা টেক্সটটা পড়ে আসি. In the 1980s, many musicians and journalists in the English-speaking world began to draw attention to music from around the globe. Okay, English-speaking world পুরো পৃথিবীর মিউজিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করে, such as দুইটা জিনিস যে বাকাঙ্গা ফ্রম সাউথ আফ্রিকা অ্যান্ড কুয়ানহো ফ্রম ভিয়েতনাম. খুবই দুইটা ডিফারেন্ট মিউজিক ট্র্যাডিশন, সাউথ আফ্রিকা একটা, ভিয়েতনামের একটা. That can't be easily categorized according to British or North American popular music genres. So ওই যে মিউজিক ফর্মগুলা যেগুলাকে ব্রিটিশ বা আমেরিকান ওই যে মিউজিক থিওরি দিয়ে ক্যাটাগরাইজ করা যায় না, ওগুলোর উপর তারা চিন্তা ভাবনা করে বা অ্যাটেনশন দেয়, typically referring to such music as world music. তো ওই বাকি সবগুলাকে তারা একসাথে ওয়ার্ল্ড মিউজিক বলছে, such music as. Okay, while some scholars have welcomed this development for bringing diverse musical forms to prominence in countries where they had previously been overlooked. কেউ কেউ জিনিসটাকে ওয়েলকাম করছে, ট্র্যাডিশনটাকে, যে ওরা বলছে যেসব কান্ট্রিতে আগে ওভারলুক ছিল এইসব অন্য দেশের মিউজিক ট্র্যাডিশন, সেখানে মিউজিকগুলোকে আনা হচ্ছে, ওগুলো আরও প্রমিনেন্ট হচ্ছে. দেন বলছে মিউজিকোলজিস্ট সু জেং, লাস্ট লাইন যেটা, উনি বলছে হি ক্লেইমস দ্যাট দ্য কনসেপ্ট, লাইক ওই কনসেপ্টটা যে এটাকে হয়তো বিভিন্ন ডিফারেন্ট জিনিস থাকার সত্ত্বেও সেম ক্যাটাগরির মধ্যে নিয়ে যাচ্ছে. তো প্যাসেজের সামারি হচ্ছে এরকম যে ওয়ার্ল্ড মিউজিক বলে ওরা যেগুলাকে নর্থ আমেরিকান ব্রিটিশরা ক্যাটাগরাইজ করতে পারে না সবগুলাকে বলছে ওয়ার্ল্ড মিউজিক. তো কেউ কেউ বলছে জিনিসটা ওকে ফাইন, এটা মিউজিকগুলোকে সামনে নিয়ে আসছে মানুষের, খুব ভালো. বাট কোনো একজন রিসার্চার মিউজিকোলজিস্ট বলছেন যে জিনিসটা আসলে এতটাও ঠিক না, কারণ ডিফারেন্ট অনেক জিনিসকে ওরা একই সাথে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসছে, খুব ডিফারেন্ট লাইক ডিস্টিংক্ট দুইটা জিনিসকে, এটাকে সাপোর্ট করতে হবে. সো সিগনিফিক্যান্টলি মোর পপুলার অপশন বি দেখছি ইন দ্য ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড দেন কুয়ানহো ইজ. পপুলারিটি নিয়ে কিছু বলে না, সো পুরোপুরি ক্রস. এ নাম্বার বলছে দুইটা ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার অ্যান্ড হ্যাভ লিটল ইন কমন মিউজিক্যালি. ইয়েস, এটা হইতে পারে যে এদের কমনালিটি খুব কম, খুবই ডিফারেন্ট, লাইক ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপড, বাট স্টিল ওদেরকে একই ক্লাসের মধ্যে ফেলা হয়েছে. দ্যাটস ওয়াই এটা কারেক্ট হওয়ার পসিবিলিটি বেশি. সি বলছে Bakanga and Kwanho are now performed by diverse array of musicians with no direct connections to South Africa. এখন পারফর্ম কিভাবে করছে, এটার সাথে ওদের ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্সের কী সম্পর্ক? সো পারফরমেন্স, মিউজিশিয়ানস, এইগুলা ইররিলেভেন্ট জিনিস. সি ক্রস. ডি, Bakanga and Kwanho are highly distinct from British and North American popular music genres but similar to each other. ওরা যদি নিজেরা সিমিলার হয় তাহলে তো আমাদের যে ক্লেম সেইটার সাথে কন্ট্রাডিক্ট করে. আমাদের ক্লেম হচ্ছে ডিফারেন্ট জিনিসকে সেম করে ফেলছে, তোরা যদি আগে থেকেই সেম থাকে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স. সো ডি ক্রস, একটা অপশন, দ্যাট ইজ এ কারেক্ট. অপশন 8, which finding about the remote sensing images, if true, would most directly support the conclusion? Conclusion কি? Researchers concluded that the Kesareb people developed a form of urbanism in the Amazon basin. ওই টাইপের মানুষজন একটা শহরের টাইপের জিনিসপাতি বা যে নাগরিক যে জিনিসপাতি বা শহর টাইপের কিছু একটা ডেভেলপ করেছিল অ্যামাজনের মধ্যে. এটা সাপোর্টিং কিছু একটা ইনফরমেশন লাগবে. সো উই হ্যাভ সো লিটল ইনফরমেশন. আমাদের জন্য প্যাসেজ পড়া লাগবে, প্যাসেজ দেখার জন্য যে ওখানে কী বলছে. Archaeologists have held that the Kasareb culture
which emerges in the southwestern Amazon basin in the first millennia CE. অ্যামাজনের সাউথ ইস্টার্ন জায়গায় এটা প্রথম এসেছিল। এই কালচারটা ওয়াজ ক্যারেক্টারাইজড বাই আ স্পার্স widely distributed population and little intervention in the surrounding wilderness. এদের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? খুব অনেক জায়গা জুড়ে ডিস্ট্রিবিউটেড পপুলেশন এবং আশেপাশের ওয়াইল্ড জায়গার মধ্যে খুব কম ইন্টারভেনশন, মানে তারা ওয়াইল্ডিংস জায়গার মধ্যে নিজেদের ইন্টারভেনশনটা খুব কম রেখেছিল, খুব একটা ঝামেলা করে নাই এরকম বলছে। রিসেন্টলি হাউএভার চেঞ্জ অফ আইডিয়াস, তার মানে ডিফারেন্ট বা অপোজিট কোনো কিছু একটা ইনফরমেশন দিবে। আর্কিওলজিস্ট হাইকো Prumers and colleagues conducted a study of the region using remote sensing technology that enabled them to create three-dimensional images. সো ওরা ওই যে রিমোট সেন্সিং টেকনোলজি দিয়ে যে ইমেজ করলো, ওটা হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করতে সাহায্য করে। ইমেজেস অফ দ্য জঙ্গল কভার্ড ল্যান্ডস্কেপ ফ্রম অ্যাবাভ। সো যে জঙ্গল দিয়ে যে কভার্ড ছিল যে ল্যান্ডস্কেপগুলা অ্যামাজনে, ওটা তারা থ্রি ডাইমেনশনালি বুঝতে পারে এবং তারা তারপর কনক্লুড করে যে ওই পিপলগুলা হয়তো আরবানিজম ডেভেলপ করেছিল তাদের ওই 3D মডেলিং ইমেজেস থেকে। এটা হচ্ছে তাদের ক্লেইম। এই ক্লেইমকে আমাদের সাপোর্ট করা লাগবে। অপশনে বলছে দে শো শেপস কনসিস্টেন্ট উইথ ওয়াইডলি সেপারেটেড সেটেলমেন্টস অফ রাফলি ইকুয়াল স্মল সাইজ সারাউন্ডেড বাই আনকাল্টিভেবল জঙ্গল। তো আনকাল্টিভেটেড জঙ্গল বলতে ওয়াইল্ডের মধ্যে খুব একটা তারা যে ঝামেলা করে না এটা বোঝাচ্ছে। এটা কিন্তু আমাদের আগের যে ওয়াইডলি হেল্ড একটা বিলিফ ছিল সেটার সাথে যাচ্ছে, যে লিটল ইন্টারভেনশন ইন দ্য ওয়াইল্ডারনেস। আমরা সেকেন্ড ক্লেইমটাকে সাপোর্ট করছি। সেকেন্ড ক্লেইমটার অপোজিট হচ্ছে ফার্স্ট ক্লেইমটা, বাট অপশন এ ফার্স্ট ক্লেইমকে সাপোর্ট করার চেষ্টা করছে। আনকাল্টিভেটেড জঙ্গল কনসেপ্ট অলসো ওয়াইডলি সেপারেটেড সেটেলমেন্টস, ওয়াইডলি সেপারেটেড এই জিনিসটাও আমাদের আগের ক্লেইমকে, আগে যে বিলিফটা ছিল ওইটাকে সাপোর্ট করছে। বাট যেহেতু হাউএভার দেয়া অলসো এখানে আরবানিজমের জিনিসটা আসছে, উই নো যে আরবানিজম বললেই যে খুব ক্লোজলি হইতে হবে বা কাল্টিভেটেড জঙ্গল হইতে হবে, এটা কাইন্ড অফ কমন সেন্সে আসতে পারে। বাট যদি নাও বোঝা যায়, স্টিল আমরা এটা বুঝতে পারছি যে যেহেতু হাউএভার এই ট্রানজিশন ওয়ার্ডটা দেওয়া, তার মানে দুইটা আইডিয়া হচ্ছে টোটালি ডিফারেন্ট। অ্যান্ড অপশন এ যেহেতু আমার আইডিয়া ওয়ানকে সাপোর্ট করছে, এটা অবভিয়াসলি আইডিয়া টুকে কন্ট্রাডিক্ট করবে। দ্যাটস ওয়াই একে আমরা ক্রস করতে পারি। বি, দে শো শেপস consistent with long distance footpaths running from Kasarib territories to large cities outside the region inhabited by Kasarib people. সো বলছে ফুটপাথ দেখা গেছে যেগুলা ওদের টেরিটরি বা ওদের রিজিয়ন থেকে ওদের বাইরের কোনো একটা রিজিয়নে কানেক্টেড। সো সিটিজ ঠিক আছে, আরবানিজম ঠিক আছে, বাট জিনিসটা কিন্তু তাদের এলাকার বাইরে। আমরা কিন্তু তাদের এলাকা নিয়ে কথা বলছি। আমরা বলছি যে তাদের এলাকায় তারা আরবানিজম ডেভেলপ করেছিল। সো এখানে আরবানিজমটা বাইরের এলাকা নিয়ে বলা হচ্ছে, তাদের এলাকায় আরবানিজম ছিল এটা নিয়ে কিছু বলেনি। সো বিকে আমরা ক্রস আউট করতে পারি। সি বলছে দে শো শেপস কনসিস্টেন্ট উইথ স্ক্যাটার্ড স্মল ফার্মস ক্রিয়েটেড বাই ক্লিয়ারিং জঙ্গল এরিয়াজ নিয়ার সোর্সেস অফ ফ্রেশ ওয়াটার। সো স্ক্যাটার্ড স্মল ফার্মস নিয়ে বলা হচ্ছে এইরকম শেপ তারা দেখেছিল এবং জঙ্গলকে ক্লিয়ার করে তারা ওয়াটার সোর্সের পাশে এই টাইপের ফার্মগুলা এস্টাবলিশ করেছিল। এটা কাইন্ড অফ ট্রু, কারণ এখানে জঙ্গলকে ক্লিয়ার করার একটা ব্যাপার আসছে যেটা সেকেন্ড আইডিয়াকে প্রমোট করে। বাট স্টিল স্ক্যাটার্ড স্মল ফার্মস জিনিসগুলো একটু স্ক্যাটার্ড কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড এই টাইপের বা স্পেয়ার্স আবার ওই জিনিসটাকেও একটু সাপোর্ট করে। আরবানিজম বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে একটু ক্লোজলি বা অর্গানাইজড ওয়েতে কাছাকাছি জিনিসগুলো থাকবে।
সো আইডিয়া ওয়ানে যে এই স্পার্সলি ওয়াইডলি এই জিনিসটা স্ক্যাটার্ডের সাথে যায়, আবার লাইক সেকেন্ড পার্ট ক্লিয়ারিং জঙ্গল এইটা আবার ওটাকে কন্ট্রাডিক্ট করে। সো পুরো অপশনটা উইয়ার্ড, বাট যেহেতু একটা ছোট ভুল আমরা পাচ্ছি স্ক্যাটার্ড, আমরা সিকে কেটে দিতে পারি। ডি বলছে দে শো শেপস কনসিস্টেন্ট উইথ মনুমেন্টাল প্ল্যাটফর্মস অ্যান্ড ডেন্স সেন্ট্রাল সেটেলমেন্টস। রাইট, ডেন্স জিনিসটা স্পেয়ার্স জিনিসের অপোজিট, খুবই কাছাকাছি জিনিসগুলো। সেন্ট্রাল সেটেলমেন্টস লিঙ্ক টু স্মলার সেটেলমেন্টস বাই আ সিস্টেম অফ ক্যানালস অ্যান্ড রোডওয়েজ। সো মনুমেন্টাল প্ল্যাটফর্ম সবগুলাই হচ্ছে আমাদের সিটি এর জিনিসটাকে মিন করছে। সেটেলমেন্টস বাই এ সিস্টেম অফ ক্যানালস অ্যান্ড রোডওয়েজ, দ্যাট মিনস এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। Number 9, which findings from the study if true most directly weaken potential explanation? So explanation কেমন weaken করব? One potential explanation for this result is that individuals conceive of and allocate funds in physical money differently than they conceive of and allocate funds in electronic form. তো বলছে তারা যেভাবে কনসিভ করে মানিগুলা অথবা যে অ্যালোকেট করে তাদের ফান্ডগুলা কোথায় কি খরচ করবে, এটা ডিফারেন্টলি করে যখন ফিজিক্যালি ফান্ড অ্যালোকেট করে দেন যখন তার ইলেকট্রনিক্যালি লাইক ফান্ড অ্যালোকেট করে তখন। সো দুইটা ইলেকট্রনিক্যাল বা ফিজিক্যাল প্রসেসে তাদের অ্যালোকেটিং প্রসেসটা ডিফারেন্ট হয়, এটা বলছে ডিফারেন্টলি দ্যান ইলেকট্রনিক ফর্ম। এটাকে উইক করতে হবে। টেক্সট পড়ি, many governments that regularly transfer money to individuals to provide supplemental incomes for senior citizens, for example, have long done so electronically. গভর্নমেন্ট যারা সাপ্লিমেন্ট ইনকাম দেওয়ার জন্য টাকা পাঠায় সিটিজেনদের, তারা অনেক দিন ধরে জিনিসটা ইলেকট্রনিক্যালি করে আসছে। But other countries typically have distributed physical money and have only recently developed electronic transfer infrastructure. বাকি কান্ট্রিগুলো ফিজিক্যালি দিয়ে আসছিল এতদিন, এখন রিসেন্টলি তারা ইলেকট্রনিক্যাল সিস্টেম ডেভেলপ করেছে। রিসার্চার্স স্টাডিড দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান ইলেকট্রনিক ট্রান্সফার সিস্টেম ইন ওয়ান সাচ লোকেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট, একটা জায়গায় যখন নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে তারা চেক করে এবং তারা খুঁজে পেয়েছে যে রিসিপিয়েন্টস অফ ইলেকট্রনিক ট্রান্সফার্স কনজিউমড এ ডিফারেন্ট অ্যারে অফ ফুডস than recipients of physical transfers of the same amount did. ইলেকট্রনিক্যালি যারা টাকা পায় তারা ডিফারেন্ট টাইপের ফুড খাইতো বা কিনতো দেন যারা ফিজিক্যালি টাকা পাইতো। সো দুই টাইপের গ্রুপের মধ্যে ফিজিক্যাল ইলেকট্রনিক মানি যারা পাচ্ছে তাদের খাবারের যে ধরন এটার ভিতর বেশ বড় একটা ডিফারেন্স আছে। একটা জিনিস এখানে সেম অ্যামাউন্টের, সো ফিজিক্যালি যত টাকা পাচ্ছে আমি ইলেকট্রনিক্যালিও সেম টাকা পাচ্ছি, কিন্তু দুইটা জায়গায় আমার বিহেভিয়ার ডিফারেন্ট হচ্ছে বা আমি ডিফারেন্ট টাইপের ফুড বাই করছি, এরকম জিনিস বোঝাচ্ছে। দেন এটাকে এক্সপ্লেইন করার জন্য এরা বলছে যে হয়তো ইলেকট্রনিক্যালি এবং ফিজিক্যালি আমরা ডিফারেন্টভাবে অ্যালোকেট করি টাকা পয়সা, দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্টভাবে খরচ করি বলে এদের বিহেভিয়ারের মধ্যে ডিফারেন্স আসছে। এই জিনিসটাকে উইকেন্ড করবো। সো উইকেন্ড কীভাবে করা যায় একটু গেস করা যাইতে পারে যে আমি ডিফারেন্টভাবে অ্যালোকেট করছি এবং খরচ করছি, এই জন্য আমার বিহেভিয়ার ডিফারেন্ট। তো এই জিনিসটা হবে না কখন, লাইক সে আই ডোন্ট নো, মেবি আমরা যদি এরকম করি যে আমরা দুইটা সেমভাবে খরচ করছি, আমরা তো ডিফারেন্টভাবে অ্যালোকেট করছি, তো আমরা যদি সেমভাবে খরচ করি বা সেম কোনো একটা প্রসেস যদি মাঝখানে ঢুকে, তাহলে জিনিসটা আমাদের ক্লেমটাকে উইকেন্ড করে দেয়। একটা ভেগ সেন্স দিলাম, আমি অপশনগুলো পড়ি আস্তে আস্তে ক্লিয়ার হবে। অপশনে বলছে রিসিপিয়েন্টস অফ ইলেকট্রনিক ট্রান্সফার্স টিপিক্যালি স্পেন্ড দেয়ার ফান্ডস এট আ স্লোয়ার রেট দেন রিসিপিয়েন্টস অফ ফিজিক্যাল ট্রান্সফার্স ডিড। এখানে বলছে ওরা কত আস্তে স্পেন্ড করছে অর সামথিং। আমরা রেট নিয়ে চিন্তিত না, আমরা চিন্তিত কোথায় কতটুকু খরচ করবে বা তাদের অ্যালোকেশনটা কেমন হবে। এখানে রেট নিয়ে তো কোনো কিছু আসছে যাচ্ছে না। সো অ্যান্ড অলসো ওরা যদি লাইক ডিফারেন্ট রেটে খরচ করেও তাহলে এক্সপ্লানেশনকে কিন্তু ওভাবে উইকেন্ড করতে পারে না। এক্সপ্লেইনে বলছে যে
ওরা ডিফারেন্টলি অ্যালোকেট করে, এটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। তো আমি ডিফারেন্টলি অ্যালোকেট করার পর চাইলে স্লোলি খরচ করতে পারি একটা থেকে আরেকটা। সো এটার সাথে আসলে উইকেন্ড করার কোনো সুযোগ নেই, এটা র্যান্ডম একটা স্টেটমেন্ট দেওয়া। বি, নিয়ারলি এভরি রিসিপিয়েন্ট অফ অ্যান ইলেকট্রনিক ট্রান্সফার উইথড্রিউ দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইন ফিজিক্যাল মানি শর্টলি আফটার রিসিভিং দ্য ট্রান্সফার। এটা বলছে যে যখনই টাকা পাচ্ছে তার কিছুদিন পরে ওরা ইলেকট্রনিক থেকে ফিজিক্যাল করে ফেলছে। এটা কাইন্ড অফ হইতে পারে, কাইন্ড অফ নাও হইতে পারে, আই এম নট শিওর। ওয়েল, এটার মধ্যে একটা সেম জিনিস আছে যে আমি যদি টাকা পাওয়ার পরে উইথড্র করে ফেলি তাহলে তো আমি আবার ফিজিক্যাল, মানে যে ইলেকট্রনিক্যালি পাচ্ছে সেও ফিজিক্যালি অ্যালোকেট করছে, আবার যে ফিজিক্যাল পাচ্ছে সে তো ফিজিক্যালি করছিলই আগে থেকে। তার মানে তারা ডিফারেন্টভাবে অ্যালোকেট করার কোনো সুযোগই পাচ্ছে না, যেটা এক্সপ্লানেশনের সাথে কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি বা ওটাকে উইকেন্ড করে। বাট স্টিল দেখি বাকি অপশনগুলো। সি, recipients of physical transfers tended to purchase food about as frequently as recipients of electronic transfers did. এইখানে জিনিসটা অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ কাইন্ড অফ সেম কোনো একটা জিনিস দিচ্ছে, আমাদের দরকার ডিফারেন্ট কিছু একটা জিনিস, তারা যে ডিফারেন্টভাবে অ্যালোকেট করছে সেটা। সো সেম যদি কোনো আমরা কম্পেয়ার করি অবভিয়াসলি এটা তো কোনো কাজেই লাগবে না। ডি, সাম রিসিপিয়েন্টস অফ ফিজিক্যাল ট্রান্সফার্স রিসিভ স্মল অ্যামাউন্টস অফ মানি relatively frequently while others received large amounts relatively infrequently. So ও বলছে যে কেউ কেউ অনেক বারবার কম অ্যামাউন্টে পাইতো, কেউ কেউ বেশি অ্যামাউন্ট ইনফ্রিকুয়েন্টলি পাইতো। এখানে টাকা কিভাবে তারা পাচ্ছে এটা ম্যাটার করছে, তারা কিভাবে অ্যালোকেট করছে টাকা পাওয়ার পর এটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নাই। ওকে, সো এখানে জাস্ট কীভাবে ফ্রিকোয়েন্টলি আর ইনফ্রিকোয়েন্টলি পাচ্ছে সেটা, সো এটাকে আমরা ক্রস আউট করতে পারি। আমাদের একমাত্র অপশন যেটা হাতে আছে দ্যাট ইজ অপশন বি, অ্যান্ড এটা ইন আ সেন্স কারেক্ট বললামই তো, যে দুইটা ইলেকট্রনিক্যাল নিয়ে আমি ফিজিক্যালি আবার উইথড্র করছি, তাহলে আমি সেমভাবে স্পেন্ড করছি। এক্সপ্লানেশনে বলছে আমার স্পেন্ডিং টাইপটা ডিফারেন্ট, অ্যালোকেশনটা ডিফারেন্ট, বাট এখানে বলেই দিচ্ছে যে ওরা উইথড্র করে দিচ্ছে, তাহলে তো ডিফারেন্ট অ্যালোকেশন হওয়ার কোনো সুযোগই নেই। ওই সুযোগ যদি না থাকে তাহলে এক্সপ্লানেশনটা অবভিয়াসলি ভুল। তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি।